আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা ও 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আজকের হায়ার ম্যাথে লেকচার 2 এ। লেকচার 1 এ কিন্তু আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলাম এবং কিছু ম্যাথও করেছিলাম। আজকে লেকচার 2 এ আমরা আরো বেশি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেগুলো থেকে এমসিকিউ আসবেই ওরকম কিছু কনসেপ্ট এবং টপিক কিন্তু দেখবো। সো আজকের ক্লাসে কিভাবে সাজাইছি, প্রথমে তোমাদের বেসিক বুঝাবো, বেসিক বুঝে তারপর ওই বেসিক থেকে যত টাইপের এমসিকিউ হওয়া পসিবল বা বোর্ডে আসে নর্মালি বা এমসিকিউ এর যে কটা টাইপ আছে ওই বেসিকের উপর ওই কয়েকটা এমসিকিউ করাবো, বইয়ের কিছু ম্যাথ করাবো। ঠিক আছে? তো এরকম ভাবেই আমরা প্রত্যেকটা অধ্যায়ের বা এই অধ্যায় সহ প্রত্যেকটা অধ্যায়ের বেসিকগুলারে ভালো মতো বুঝবো। বেসিক বুঝেই সাথে সাথে ওই বেসিক দিয়ে আমরা এমসিকিউ করে ফেলবো, বইয়ের ম্যাথ করে ফেলবো। এরপরে যখন এইভাবে আমাদের বেসিকগুলা বোঝা শেষ হবে, এরপরে আমরা কি করব বলতো? এরপরে জাস্ট হচ্ছে আমরা ওয়ান শট সৃজনশীল সলভ করব। একদম ওই ক্লাসে শুধু সৃজনশীল থাকবে। তো বেসিক ক্লাস যারা ভালো মতো করবে তারা ডেফিনেটলি সৃজনশীল পারবে এবং ওয়ান শট এমসিকিউ থাকবে এবং শর্ট কোয়েশ্চনও থাকবে। ওগুলো কিন্তু একদম ডেডিকেটেড, আর ওগুলো কিন্তু হচ্ছে একদম লাইভে হবে। অ্যান্ড হচ্ছে ওইটা তো আগে বেসিকগুলো শেষ করেই ওগুলো আসবে। তো সবাই এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, হায়ার ম্যাথে যে কিচ্ছু পারো না, জিরো থাকো, জিরো পারো। ঠিক আছে? তোমাদের টেস্টের আগ পর্যন্ত তোমাদের দেখবা যে 80% সিলেবাস কভার। ঠিক আছে? এরপরে টেস্টের পরে গিয়ে টেস্ট পেপার সলভিং করছে এমনভাবে টেস্ট পেপার সলভ করাবো 100-তে 95-এর নিচে কেউই পাবা না। ঠিক আছে? সবাই 95-এর উপরে পাবা হায়ার ম্যাথে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। চলো, তো নিয়মিত ক্লাসগুলো করবা। ঠিক আছে? এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো আপাতত ইউটিউবে আপলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছ এগুলা কিন্তু তোমরা জানো যে ভাইয়া কিন্তু এটা তোমাদের হচ্ছে টেস্টের আগে এই ক্লাসগুলো দিতেছি ফ্রি সবাইকে। আর এই যে টেস্ট পেপার সলভিং কোর্স প্লাস ফাইনাল রিভিশন কোর্স, যেটাতে এখন যারা ভর্তি হইতেছো তাদের কিন্তু এক্সাম নিতেছি, প্লাস হচ্ছে তাদের এখন থেকে পার্সোনাল গাইডলাইনগুলো দিতেছি। আর যারা ভর্তি না হয়ে ফ্রি ক্লাস করতেছো তারা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো পাচ্ছ, কিন্তু যদি ভর্তি হও তাহলে ফ্রি ক্লাসের সাথে পার্সোনাল গাইডলাইনটাও পাবা অ্যান্ড ডিসকাউন্টে কিন্তু ভর্তি হতে পারবা। এরপরে দেখবা যে টেস্টের পরে ভাইয়া টেস্ট পেপারগুলো যখন লাইভে সলভ করে দিব সেগুলো কিন্তু ইউটিউবে পাবলিশড হবে না। ঠিক আছে? তো সিলেবাস শেষ করে দিব, কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাসটা তোমাদের এটা ইউটিউবে হবে না। এটা যারা এখন থেকে ভর্তি হইতেছো বা পরেও ভর্তি হবা তাদের জন্যই কিন্তু উন্মুক্ত থাকবে এবং ওইখানে নিয়মিত মডেল টেস্ট হবে, নিয়মিত পরীক্ষা হবে এবং নিয়মিত তোমার হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স সৃজনশীল টেস্ট পেপার থেকে ধরে ধরে সলভ করে দেওয়া হবে। সো ওইখানে কিন্তু নিয়মিত পরীক্ষাগুলোতে যারা ভালো করবে 20,000 টাকা প্রাইজ, মানে এই রুটিনটা সেটাই বলে। এই রুটিন অনুযায়ী তোমাদের লাইভ ক্লাসের রুটিন চেঞ্জ হইতে পারে, কিন্তু এই রুটিন অনুযায়ী যারা ক্লাসগুলো করবা তারা কিন্তু ফাইনাল টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হয়ে 20,000 টাকা প্রাইজ মানি জিতে নিতে পারবে নিয়মিত পরীক্ষাগুলো দিয়ে। তো অনেকগুলো প্রমোশনের কথা বলে ফেললাম, এবার আসি আমাদের মেইন টপিকে আজকে। সেটা হচ্ছে কি সমমাত্রিক বহুপদী, প্রতিসমী ও চক্রক্রমিক রাশি। খুবই ভালো করে বুঝবা ভাই, এগুলো এত গুরুত্বপূর্ণ টপিক। আমি তোমাদের বললাম যে এই টপিকটা আজকে যারা আমার সাথে শিখে ফেলবা, আমার সাথে শিখে ফেলবা তারা এসএসসিতে একটা প্রশ্ন কমন পাবা। যে কোনো বোর্ডের এসএসসিতে তোমরা একটা প্রশ্ন ডেফিনেটলি এই টপিকটা থেকে কমন পাবা। তাহলে বুঝতেছো ভাইয়া যে কি গুরুত্বপূর্ণ টপিকটা ভাইয়া তোমাদের এখন পড়াবো। সো সবার আগে আসি যে সমমাত্রিক, ভাইয়া যে সমমাত্রিক। দেখো সমমাত্রিক তো লেকচার 1 যারা করছো তারা জানো যে মাত্রা কি, বহুপদীর মাত্রা কি, সবাই আশা করি জানো। তাও আমি তোমাদের একটুখানি বলে দিই। মনে করো আমি এখানে x² + 2xy প্লাস হচ্ছে গিয়ে কি y² লিখলাম। ঠিক আছে? তাহলে চলকের উপরে যদি পাওয়ার থাকে, সাপোজ আমি যে এখানে এটার কথা চিন্তা করি, ধরো এখানে আমি 2xy লিখছি, তাই না? তো চলকের এই যে x চলকের উপর পাওয়ার কত 1, y চলকের উপর পাওয়ার কত 1। আচ্ছা, যদি কিছু না থাকে তাহলে তুমি মনে করবা যে পাওয়ার 1। ঠিক আছে? আর যদি কিছু থাকে, যদি এরকম থাকতো x² y², তখন তো তুমি বুঝতেই যাচ্ছ যে x এর উপর পাওয়ার স্কোয়ার, y এর উপর পাওয়ার স্কোয়ার। ঠিক আছে? এক হচ্ছে গিয়ে তোমার পাওয়ার থাকতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার যদি পাওয়ার না থাকে, ধরো এই যে এখানে পাওয়ার নাই, তুমি মনে মনে 1 ধরে নিবা। তো এই যে x y, তাহলে এটার উপরে 1, এটার উপরে 1, তো মনে মনে তুমি কি ধরে নিলা? 1 ধরে নিলা। আর এখানে তো পাওয়ার দেওয়াই আছে। সো এগুলোকে আমরা কি বলবো বলো তো? সূচক। এগুলোকে আমরা কি বলবো? সূচক। আলাদা আলাদাভাবে এগুলোকে আমরা কি বলবো বলো তো? এগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে সূচক, পাওয়ার বা ঘাত। এটাকেও আমরা বলবো সূচক, পাওয়ার বা ঘাত। আবার এটাকে আমরা চাইলে মাত্রাও বলতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে এটা সিঙ্গেল থাকা লাগবে। বুঝতে পারছো? তো দেখো এই যে যদি শুধু এরকম থাকতো x², শুধু x², তখন এটাকে আমরা কি বলতে পারতাম বলো? এটাকে আমরা সূচক বলতে পারতাম, পাওয়ার বলতে পারতাম, পাওয়ার বলতে পারতাম, ঘাত বলতে পারতাম, আবার মাত্রাও বলতে পারতাম। এখানে টার্গেটেড বিষয় হচ্ছে মাত্রা। সো এখানে দেখো এই যে এখানে এটাকে আমরা সূচক বলতে পারবো, পাওয়ার বলতে পারবো, ঘাত বলতে পারবো, সবই বলতে পারবো,
কিন্তু এই এক্স স্কোয়ারকে আমরা মাত্রা বলতে পারবো না। তাহলে এই জায়গায় মাত্রা কি হবে? দেখো যতগুলো চলক আছে সবগুলো চলকের পাওয়ারই হবে গিয়ে মাত্রা। ধর আমি ফোনটাকে একটু সাইলেন্ট করি, কে মেসেজ দিচ্ছে? ওকে, হ্যাঁ। তো যতগুলা পাওয়ার আছে, ঠিক আছে, সবগুলার যোগফল হবে গিয়ে মাত্রা। তাইলে বুঝো যদি সিঙ্গেল থাকে, এই যে সিঙ্গেল আছে না ভাইয়া, তো সিঙ্গেল থাকলে এটাকে মাত্রা বলতে পারবো, কোনো সমস্যা নাই। বাট এই দুইটা চলকের এক্স স্কোয়ারকে কি আমি মাত্রা বলতে পারবো না? এক্স স্কোয়ারকে আমরা সূচক, পাওয়ার, ঘাত সবই বলতে পারবো, কিন্তু শুধুমাত্র এই এক্স স্কোয়ারকে মাত্রা বলতে আমরা পারবো না। শুধুমাত্র এই এক্স স্কোয়ারকে আমরা মাত্রা বলতে পারবো না। শুধুমাত্র ওয়াই স্কোয়ারকেও আমরা মাত্রা বলতে পারবো না। যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সিঙ্গেল থাকতো, এক্স স্কোয়ার আলাদা ওয়াই স্কোয়ার আলাদা, তখন এটাকে আমরা বলতাম মাত্রা, এইটাকেও আমরা কি বলতাম? মাত্রা। বাট এখন এইটার জন্য মাত্রা কত বলো? এটার জন্য মাত্রা কত? চলকের সবগুলো পাওয়ারের যোগফল। তাহলে এখানে এটার জন্য মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে গিয়ে 4। তাহলে এখানে এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে এই যে এই 1 আর এই 1, তাহলে এই দুইটার মাত্রা কত? 2। তাহলে 1 + 1 2। বুঝছি? তাহলে মাত্রা কি ভাই? মাত্রা কি? ভালো মতো বুঝো কিন্তু মাত্রা কি জিনিস? মাত্রা হচ্ছে কোনো একটা বহুপদীর একটা পদের, যেমন এটা একটা বহুপদীর, এটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। আমি যেখানে এই বহুপদীটা লিখছি এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। একটা পদের সবগুলো চলকের সূচকগুলোর যোগফল হচ্ছে মাত্রা। এটা লিখে রাখো। কোনো বহুপদীর যদি একাধিক চলক থাকে, সবগুলো চলকের সূচক বা পাওয়ারের যোগফল হচ্ছে গিয়ে মাত্রা। তাহলে বলো এই বহুপদীর মাত্রা কত? 2। এই বহুপদীর মাত্রা কত? এটাও 2। আচ্ছা আমি এগুলো মুছে দিতেছি, কিন্তু এগুলো তোমরা একটু বুঝে রাখো আর লিখে রাখো। আমি এখান থেকে তোমাদের যে বিষয়টা বুঝার, সেটা হচ্ছে মাত্রা আর সূচক, পাওয়ার, ঘাত এক জিনিস না, ঠিক আছে? শুধুমাত্র একটা চলক যদি একাই একটা চলক সিঙ্গেল থাকে, সেই ক্ষেত্রে মাত্রা, সূচক, ঘাত, পাওয়ার সব একই জিনিস। কিন্তু যদি দুইটা চলক এরকম গুণাকারে থাকে, তাহলে আলাদা আলাদা এদের উপর আমরা বলবো সূচক, পাওয়ার বা ঘাত। কিন্তু মাত্রা হবে কি? মাত্রা হবে যেই কয়টা পাওয়ার আছে সবগুলো পাওয়ারের যোগফল। যেই কয়টা পাওয়ার তুমি পাবা সবগুলো পাওয়ারের যোগফল হবে গিয়ে মাত্রা। তো এই যে এইখানে ধরো এটা এক আছে, এটা এক আর এক মিলে 2 হয়েছে, আর এখানে তো একটাই চলক, তো এটার মাত্রা কত? 2। তাহলে বলো তো এই সমীকরণে প্রত্যেকটার পদের মাত্রা কি? সমান। প্রত্যেকটা পদের মাত্রা সমান। তাহলে প্রতিটি পদের মাত্রা সমান। তাহলে প্রতিটি পদের মাত্রা তুমি যদি সমান পাও, ধরো প্রতিটি পদের মাত্রা সমান। যদি এরকম ঘটনা ঘটে যায় যে ভাইয়া আমার কোনো একটা বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান, তাহলে ওই বহুপদীটাকে আমরা কি বলবো? ওই বহুপদীটাকে আমরা বলবো হচ্ছে সমমাত্রিক বহুপদী, ঠিক আছে? সমমাত্রিক বহুপদী। ভাইয়া আবার বলি, সমমাত্রিক বহুপদী কি? কোনো বহুপদীর সবগুলো মাত্রা যদি সমান হয়ে যায়, মানে প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয়ে যায়, সমমাত্রিক বহুপদী। আরেকটা এক্সাম্পল দেন ভাইয়া। ওকে দিতেছি। সো মনে করো আমি এখানে তোমাদের বললাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x, আচ্ছা এক্স স্কোয়ার তো একটা দিছি। সো এখানে আমি তোমাদের এটাকে একটু মুছে দিয়ে এটাকে আমরা তোমার এক্স কিউব দিয়ে দিই। এক্স কিউব 5x y স্কোয়ার প্লাস হচ্ছে 3x স্কোয়ার জেড। তুমি আমাকে বলো তো এটা কি সমমাত্রিক বহুপদী হবে কিনা? ভাইয়া এখানে মাত্রা 3, এখানে এই যে এক্স এর উপর 1 আর এটার উপর 2, তাহলে এখানেও মাত্রা 2 আর 1 কত? 3। এখানেও মাত্রা কত? 2 আর এটার উপর 1, তাহলে এখানেও মাত্রা কি? 3। তো হ্যাঁ, এটাও সমমাত্রিক বহুপদী, এটাও সমমাত্রিক বহুপদী ছিল। এখন আমি তোমাকে যদি বলি x⁵ প্লাস 5xy³ প্লাস y⁵, এইটা কি সমমাত্রিক হবে? তুমি আমাকে বলো। এটা কিন্তু সমমাত্রিক না। কেন? দেখো এখানে মাত্রা 5, এখানে মাত্রা কত? 4, আর এখানে মাত্রা কত? 5। তাহলে দেখো তো সবগুলোর মাত্রা কি সমান হয়েছে? এ কালপিট না? ঝামেলাটা কে করছে বলো? এ ঝামেলাটা করছে না? এ যদি ঝামেলা করে তাহলে এটা আমাদের কি সমমাত্রিক হবে? এটা আমাদের সমমাত্রিক বহুপদী না। বুঝছো? তাহলে ভাইয়া সমমাত্রিক বহুপদী কি? যদি কোনো বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান থাকে, তখন তাকে আমরা কি বলবো? সমমাত্রিক বহুপদী। ওকে, এবার আসি সমমাত্রিক বহুপদী বুঝলাম। এবার হচ্ছে আমরা বুঝি হচ্ছে কি প্রতিসম বহুপদী, ঠিক আছে? প্রতিসম বহুপদী।
সো আমরা এটা লিখি প্রতিসম বহুপদী, ঠিক আছে। একটা বহুপদী কখন প্রতিসম হবে, একটা বহুপদীকে আমরা কখন প্রতিসম বলতে পারবো। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবা, এখানে দুই বা ততোধিক চলক, চলক কি হইতে পারে, চলক এই যে চলক হইতে পারে, চলক এই চলকটা হইতে পারে দুই বা তার বেশি, ঠিক আছে, দুই বা ততোধিক মানে দুইয়ের বেশি, ঠিক আছে। মিনিমাম চলক হবে দুইটা, ঠিক আছে, সর্বোচ্চ চলক হবে তিনটা, ঠিক আছে। তো তোমার এখানে কাজ কি, তোমার এখানে কাজ যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করবা, ঠিক আছে, যে কোনো দুইটি চলকের স্থান বিনিময় করবা, করে রাশিটি অপরিবর্তিত থাকবে। তাহলে আমি জাস্ট শর্টকাটে লিখে দিই যে এইটার মানে কি, যে কোনো চলক থাকবে দুই বা ততোধিক, তাহলে এই দুই বা ততোধিক চলকের যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, ঠিক আছে, রাশিটি কি থাকবে ভাইয়া, রাশিটি অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। বুঝান ভাইয়া, চলক দুই বা ততোধিক থাকবে, যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে। আচ্ছা, তাহলে অপরিবর্তিত থাকবে না লিখে অপরিবর্তিত থাকে লিখি, ঠিক আছে। যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, মানে রাশিটা চেঞ্জ হবে না, তখন সেটাকে আমরা কি বলবো বলো, তখন আমরা সেটাকে বলবো যে ভাইয়া এটা হচ্ছে আমাদের প্রতিসম বহুপদী, ঠিক আছে, প্রতিসম বহুপদী বা প্রতিসম রাশি। আমরা এটাকে প্রতিসম রাশিও বলতে পারি, বহুপদী বলতে পারি, বা আমরা এটাকে কি বলতে পারি বলো তো, রাশিও বলতে পারি, কোনো সমস্যা নেই। তো প্রতিসম বহুপদী একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো দুইটা চলকেরই সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, চলক আছে কয়টা, দুইটা, তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, আমরা কি করে ফেলবো, বিনিময় করে ফেলবো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। যদি রাশিটা অপরিবর্তিত থাকে তার মানে এটা কি প্রতিসম রাশি। মনে করো এখন এক্স এর জায়গায় ওয়াই বসাইলে এটা কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার, আর প্লাস এখানে যদি আমরা হচ্ছে ওয়াই এর জায়গায় এক্স বসাই তাহলে হবে এক্স স্কোয়ার। দেখো তো এইটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, এইটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে বলো, আমাকে বলো, এই যে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য কিন্তু নাই। এই দুইটা হচ্ছে গিয়ে ইকুয়াল, এই দুইটা ইকুয়াল। সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো, এই যে রাশিটা আমরা পাইলাম, এরা কি এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স বসিয়ে রাশিগুলোর কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমরা এটাকে বলতে পারি যে আচ্ছা এইটা আমাদের কি প্রতিসম রাশি, এটা হচ্ছে আমাদের প্রতিসম বহুপদী, ঠিক আছে। এখন সাপোজ আমি মনে করো এরকম দিয়ে দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম, এইবার করছি কি দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে দিছি, ঘটনাটা তো ঘটায় ফেলছি। এবার করবা কি, এবার হচ্ছে এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স চেঞ্জ করে দিবা, চেঞ্জ যদি করো তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস এটা হবে কি এক্স স্কোয়ার। এইবার খেলাটা দেখো তুমি বলো, এবার কি এই দুইটা সেম হয়েছে বলো, এই দুইটা কি এবার সেম হবে, তুমি কি লিখতে পারবা এরকম, তুমি এই যে এরকম কি লিখতে পারবা যে এই দুইটা ইকুয়াল, এরকম কি তুমি লিখতে পারবা, এই দুইটা যে ইকুয়াল, এই দুইটা কিন্তু ইকুয়াল না, এই দুইটা এবার নট ইকুয়াল, বুঝছো, এই দুইটা কিন্তু সমান না। তাহলে আমরা বলতে পারি যে এই রাশিটা মানে কোন রাশিটা, এই রাশিটা প্রতিসম নয়, বুঝছো। তাহলে আমরা এইভাবে কিভাবে সিদ্ধান্ত নিব, জাস্ট দুইটা চলক স্থান বিনিময় করলে যদি মানের পরিবর্তন না আসে তখন তাকে আমরা বলবো প্রতিসম। বাট এখানে দেখো মানের পরিবর্তন চলে আসছে, তার মানে এই যে এই রাশিটা, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রতিসম নয়, ঠিক আছে, প্রতিসম নয়। আচ্ছা, সো প্রতিসম রাশি এখানে আমরা দেখলাম যে এটা কি প্রতিসম নয়, ওকে। এখন যদি তিন চলকের হয়, হ্যাঁ তিন চলকের যদি হয় হইতেই তো পারে, তাই না, তিন চলক হইতে পারে না যে ভাই চলক হচ্ছে গিয়ে তিনটা, এটা কি ইম্পসিবল হওয়া তো ইম্পসিবল না, চারটাও হইতে পারে, বাট তোমাদের নর্মালি দুইটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তিনটা, ঠিক আছে। তো ধরো এক্স ওয়াই জেড চলকের যদি বহুপদী আমি লিখি, একটু খেয়াল করো, আমি যদি এভাবে লিখি যে ভাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, এখন তুমি করবা কি দেখো,
দুইটা করে যে কোনো দুইটা চলক পরিবর্তন করতে হবে, দুইটার বেশি না, ঠিক আছে, যে কোনো দুইটা চলক, ঠিক আছে। এখন এই তিনটা থেকে দুইটা করে নিয়ে কয়টা কম্বিনেশন বানাইতে পারো বলো তো তুমি? ফার্স্ট অফ অল এক্স আর ওয়াই নিতে পারো, তারপরে ওয়াই আর জেড নিতে পারো, আর জেড আর এক্স নিতে পারো, ঠিক আছে। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই তিনটা কম্বিনেশনই পসিবল, ঠিক আছে। এখন তুমি চলক এই যে এক্স আর ওয়াই এর স্থান বিনিময় করবা, মানে এক্স এর স্থলে ওয়াই হয়, এটা চেক, যে কোনো একটা চেক করবা। এখন সবগুলাই যদি চেক করো, ধরো প্রথমটা চেক করে দেখলা যে মিলে না, ঠিক আছে, তাহলে তুমি একটাও যদি না মিলে, ধরো এক্স এর স্থলে ওয়াই আর ওয়াই এর স্থলে এক্স চেঞ্জ করে যদি দেখো একই জিনিস প্রথমবারই আসে নাই, ঠিক আছে, বা প্রথমবারে ঠিক আসছে, দ্বিতীয়বারে ঠিক আসে নাই, মানে রাশি পরিবর্তিত হয়ে গেছে, অথবা দ্বিতীয়বারেও যদি ঠিক আসে তাহলে তৃতীয়বার চেক করে দেখবে। ধরো যেমন এক্স ওয়াই দেখলা ঠিক আসছে, ওয়াই জেড দেখলা ঠিক আসছে, জেড এক্স দেখলা ঠিক আসছে, তাহলে তুমি কি বলবা যে এটা প্রতিসম। কিন্তু এক্স ওয়াই চেঞ্জ করে দেখলা যে ঠিক আসে, ওয়াই জেড ঠিক চেঞ্জ করে দেখলা যে ঠিক আসে, কিন্তু জেড এক্স চেঞ্জ করে দেখলা যে ঠিক আসে না, তাহলেও সেই রাশিটা কি হবে না, তাহলেও সেই রাশিটা আমাদের প্রতিসম রাশি হবে না। প্রতিসম রাশি হইতে হইলে একদম সবগুলা কম্বিনেশন করলেও রাশিটা অপরিবর্তিত থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? প্রতিসম রাশি। যেমন আমি এখন তোমাকে আমি বলি যে ভাইয়া এই প্রথম পরিবর্তনটা আমি যেটা করব সেটা হচ্ছে আমি এক্স আর ওয়াই এর মধ্যে করব। প্রথম চলক পরিবর্তনটা আমি কার মধ্যে করব? এক্স আর ওয়াই এর মধ্যে। এক্স আর ওয়াই এর মধ্যে মানে কি, এক্স এর স্থলে ওয়াই বসাবো, ওয়াই এর স্থলে এক্স বসাবো, ঠিক আছে। সো এক্স এর স্থলে যদি ওয়াই বসাই তাহলে এটা কি ওয়াই স্কোয়ার আসবে, আর এখানে ওয়াই এর স্থলে যদি এক্স বসাই তাহলে কি আসবে? এক্স স্কোয়ার। আর জেড তো ধরি নাই, জেডের জায়গায় জেড থাক। এই রাশি আর এই রাশি কি একই না? পুরাপুরি একই। দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা যা এটাও তো তা, কোনো পরিবর্তন আছে নাই, খালি জাস্ট এদিক সেদিক হয়েছে, এটা তো কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। তার মানে এটা একটা কি প্রতিসম রাশি। আমরা এক্স ওয়াই দিয়ে দেখলাম, এখনো কি শেষ হয়েছে? শেষ হয় না। এবার এক্স ওয়াই দিয়ে যেহেতু কারেক্ট হয়েছে, এবার আমাদের ওয়াই আর জেডকে দিয়ে করতে হবে। এখন এটাকে আমরা এক্স আর ওয়াইকে পরিবর্তন করে করলাম, এখন ওয়াই আর জেডকে যদি পরিবর্তন করে আমরা করি, ঠিক আছে, এখন এক্স আর ওয়াইকে করে দেখলাম মিলছে, এবার আমরা আচ্ছা এটা আমরা কাকে ধরে করছি বলতো? এক্স কমা ওয়াই, মানে এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, এটা তোমরা একটু লিখে রাখো, এটা এক্স আর ওয়াইকে পরিবর্তন করে করছি, ঠিক আছে। তোমরা এইভাবে জাস্ট সাইডে এক্স এইভাবে লিখে রাখো, এক্স আর ওয়াইকে পরিবর্তন করে এটা পাইছি, ঠিক আছে। এবার আমরা মনে করো ওয়াই আর জেডকে করবো, কাকে কাকে করবো এবার? এবার হচ্ছে ওয়াই আর জেডকে পরিবর্তন করব, ওয়াই আর জেড এই দুটাকে পরিবর্তন করব। ওয়াই আর জেডকে পরিবর্তন করে কি পাই দেখি আমরা? ওয়াই আর জেডকে পরিবর্তন করলে এই যে দেখো এক্স এর জায়গায় তো এক্স স্কোয়ার থেকে যাবে, ওয়াই এর জায়গায় কে বসবে? ওয়াই আর জেডকে স্থান বিনিময় করব, তাই না? আমরা কি বলছিলাম, যে কোনো দুইটি চলক স্থান বিনিময়। তো এবার কাকে স্থান বিনিময় করতেছি? ওয়াই আর জেডকে। তো ওয়াই আর জেডকে যদি করি তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার থাকলো, প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই স্কোয়ারের জায়গায় কে চলে আসবে বলো? জেড স্কোয়ার। আর এখানে প্লাস জেড স্কোয়ারের জায়গায় কে চলে আসবে বলো তো? ওয়াই স্কোয়ার। তাও রাশিটার মানের কোনো পরিবর্তন হয়নি, বুঝতে পারছো? এখন যদি আমি জেড এক্সকে করে দেখি, এই যে জেড এক্স, মনে করো জেড আর এক্সকে স্থান বিনিময় করবো, জেড এক্সকে স্থান বিনিময় করবো, তো জেড তাহলে এক্স এর জায়গায় কে বসবে বলো? জেড বসবে, কারণ জেড আর এক্সকে স্থান বিনিময় করতেছে। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় বসবে কে? জেড স্কোয়ার। এক্স স্কোয়ারের জায়গায় কে বসলো? জেড স্কোয়ারে বসলো। আর ওয়াই স্কোয়ারের জায়গায় কে বসবে বলো? এবার ওয়াই স্কোয়ারের জায়গায় তো কেউই বসবে না, কারণ এক্স আর জেডকে পরিবর্তন করতেছি, তো ওয়াই স্কোয়ার জায়গায় ওয়াই বসে যাবে। আর এক্স এর জায়গায় কে বসবে? তাহলে জেড এর জায়গায় বসছে এক্স, তাহলে এক্স এর জায়গায় কে বসবে? জেড। তাহলে এই যে আবারও আমি কি লিখলাম? জেড স্কোয়ার। তুমি এখানে দেখো, এইটাকে চিন্তা করে দেখো, এটা আমাদের এক্সাম্পল ছিল। তো আমি তিনটা কম্বিনেশন করেই দেখছি যে কোনো কম্বিনেশনেই, তিনটা কম্বিনেশন করেই দেখছি যে কোনো কম্বিনেশনেই আমাদের রাশিটা পরিবর্তিত হয় না। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা কি প্রতিসম বহুপদী, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রতিসম বহুপদী। এবার হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল নিই। এবার হচ্ছে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটুখানি চেঞ্জ করে দিলাম, মাইনাস জেড স্কোয়ার। এইবার কি হবে তুমি আমাকে বলো? আমি যদি এক্স আর ওয়াইকে স্থান বিনিময় করি কোনো চেঞ্জ আসবে না, বাট আমি যদি ওয়াই আর জেডকে স্থান বিনিময় করি, দেখো আমি ধরো ওয়াই আর জেডকে স্থান বিনিময় করলাম, ওয়াই আর জেডকে স্থান বিনিময় করলাম। তো ওয়াই আর জেডকে যদি স্থান বিনিময় করি তাহলে এক্স এর জায়গায় এক্স থেকে গেল। তুমি এক্স আর ওয়াই দিয়ে করে দেখো, কোনো পরিবর্তন পাবা না। তার মানে কি রাশিটা প্রতিসম বলে দিবা? ডেফিনেটলি না। বাকিগুলোও তোমার চেক করতে হবে, বাকি কয়টা কম্বিনেশন সম্ভব সেটাও তোমার চেক করতে হবে। তো এক্স ওয়াই করলাম যে না ভাইয়া, এক্স ওয়াই করে দেখলাম যে ভাইয়া ঠিক আছে পরিবর্তন হয় না, তাহলে প্রতিসম বলা যাবে না। এবার ওয়াই জেড করে দেখো, ওয়াই জেড যদি করো তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার থেকে গেল, দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার থেকে গেল, ঠিক আছে। ওয়াই এর জায়গায় কাকে বসাবো?
ওয়াই এর জায়গায় বসাবো জেড কে, তাহলে ওয়াই এর জায়গায় যদি জেড বসাই তাহলে জেড স্কোয়ার, এই যে প্লাস এখানে আমাদের কি চলে আসবে বলো, জেড স্কোয়ার। আর এই যে মাইনাসের মাইনাস কিন্তু থাকলো, এখন জেড এর জায়গায় কাকে বসাবো বলো তো, ওয়াই কে, তাহলে এই যে ওয়াই স্কোয়ার। তুমি বলো, তুমি নিজেই বলো কি হইলো, বিষয়টা কি হইলো বলো। বিষয়টা কি, জেড স্কোয়ার আগে মাইনাস ছিল, বাট মাইনাসটা চলে আসছে কার আগে, ওয়াই স্কোয়ার আগে। তুমি বলো তাহলে এটা কি হবে, এটা কি প্রতিসম হবে? এটা প্রতিসম হবে না, বুঝতে পারছি, এটা প্রতিসম হবে না। তো আবার আমি যদি ওয়াই জেড কে চেঞ্জ করে দেখলাম, জেড এক্স কে চেঞ্জ করে দেখি, জেড এক্স দিয়ে হবে না, মানে দেখো জেড এক্স দিয়ে আমাদের দেখারই দরকার নেই, একটা দিয়ে যদি না হয় তাহলে ওটা প্রতিসম না, একটা দিয়েই যদি না হয় তাহলে ওটা প্রতিসম না, তাহলে আমাদের জেড এক্স দেখার দরকারই নেই। তারপর আমরা জেড এক্স কে দেখবো, ঠিক আছে। এখন যদি আমরা জেড এক্স দেখি, তো ওয়াই জেড তো আমরা দেখলাম, এবার আমরা কি দেখবো, জেড এক্স। তাহলে জেড এক্সে আমরা কি করবো বলো, এক্স এর এই যে এক্স এর জায়গায় আমরা লিখবো জেড, জেড এর জায়গায় লিখবো এক্স। তাহলে এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ছিল, তাই না, এটা তো এক্স এর জায়গায় আমরা যদি জেড বসাই তাহলে এখানে আসবে জেড স্কোয়ার, আর ওয়াই এর কোনো পরিবর্তন নাই, মাইনাস, এখানে চলে আসবে কি এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার আগে প্লাস ছিল, বাট এখানে এক্স স্কোয়ারের আগে কি চলে আসে, মাইনাস চলে আসে। তো এখানেও আমাদের রাশিটা কি পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই রাশিটা কি না, প্রতিসম নয়। তো এটা প্রতিসম ছিল, এটা প্রতিসম ছিল, বাট এটা কি প্রতিসম নয়। সো আমরা এই কেসটা, এই পুরোটা কেস থেকে বলতে পারি যে এইটা এই যে এটা আমাদের প্রতিসম, এটা আমাদের প্রতিসম ছিল, এটা প্রতিসম হয়েছে, কোনো ঝামেলা হয় নাই, এটা আমাদের প্রতিসম হয়েছে, ঠিক আছে। বাট এইটা আমাদের কি প্রতিসম নয়, এটা আমাদের প্রতিসম নয়, জাস্ট একটুখানি লিখে রাখো, এটা আমাদের প্রতিসম নয়, বুঝছো, আর ওইটা আমাদের প্রতিসম। ওকে, তো প্রতিসমটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরো কিছু ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি চক্রক্রমিক, খুবই গুরুত্বপূর্ণ চক্রক্রমিক, ঠিক আছে, এটা লিখে রাখো। আমরা এখন দেখবো হচ্ছে কি চক্রক্রমিক, তো রাশিটা চক্রক্রমিক কিনা, ঠিক আছে। তো চক্রক্রমিক এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যে যেমন তোমার সমমাত্রিক কিনা অথবা প্রতিসম কিনা, এটা যে কোনো চলকের জন্য তুমি হিসাব করতে পারতা, দুই বা ততোধিক চলক যে কোনো চলক হইতে পারত, হিসাব করতে পারতা। বাট চক্রক্রমিকের জন্য চলক কয়টা হইতে হবে, দেখো চলক 3 চলকের হতে হবে, 3 চলকের বহুপদী, 3 চলকের বহুপদী হইতে হবে, 3 চলকের বহুপদী হতে হবে, আদারওয়াইজ তুমি চক্রক্রমিক চেকই করবা না। যদি চলক দেখো যে 2টা, তাহলে এখানে তোমার হচ্ছে চক্রক্রমিক অ্যারাইজই করে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা স্পেশাল কেসে তুমি ধরতে পারো, কারণ আমরা তো আসলে ধরো এক্স প্লাস ওয়াই, ধরো জেড নাই কিন্তু 0 × জেড এটা লেখা যায়, তো এই স্পেশাল কেসে 3টা চলক বানায়ও চক্রক্রমিক রাশিকে রূপান্তর করা যায়, বাট ওটা তোমাদের ওরকম ভাবে আসে না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিতে পারি যে ভাইয়া 3 চলকের বহুপদী হতে হবে, ডেফিনেটলি 3 চলকের বহুপদী হতে হবে। যদি তোমাকে 2 চলক দিয়ে বলে যে চক্রক্রমিক কিনা, তো তুমি বলবা যে না, 2 চলকের ক্ষেত্রে চক্রক্রমিক হওয়া পসিবল না, তোমাদের সিলেবাসে এরকমই 2 চলকের ক্ষেত্রে চক্রক্রমিক হওয়া পসিবল না। আর 3 চলকে যদি ওই স্পেশাল কেসটা দিয়ে দেখাও, সেই ক্ষেত্রেও কিন্তু চক্রক্রমিকের ওই শর্তটা মানে না। তাহলে ডেফিনেটলি আমাদের হচ্ছে 3 চলকের বহুপদী হতেই হবে, 3 চলকের বহুপদী। তাহলে আমরা কি করব, তো এই 3 চলকের বহুপদী, তো চলকগুলি ধরো একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে জেড, এভাবে এক্স ওয়াই জেড থাকতে পারে, অথবা এভাবেও থাকতে পারে এ অথবা বি অথবা সি, এরকম 3টা চলক হইতে হবে, ঠিক আছে। অথবা পি কিউ আরও দিতে পারে, ওই 3টা চলককে ধরো তোমাদের দিল পি, অথবা দিল কিউ, অথবা দিল আর, পি কিউ আরও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো 3 চলকের বহুপদী হইতে হবে, সহজ কথা। এর উপরে কোনো সহজ কথা আছে বলো, এর উপর কোনো সহজ কথা আছে যে ভাইয়া বহুপদীটা হইতে হবে কয় চলকের, 3 চলকের, 3 চলকের বহুপদী হইতে হবে। যদি 3 চলকের কোনো বহুপদী হয়, তাহলে সেই বহুপদীটাকে কিভাবে প্রকাশ করতে হবে ভালো মতো বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা বুঝার পরেই আমরা কিছু এমসিকিউ সলভ করবো, তাই তো, এটা খুবই ভালো মতো বুঝবা, আর এমসিকিউগুলো নিজে সলভ করবা। আমি কিন্তু করে দিব না, আমি করে দিব, বাট আমি আগে তোমাদের ভিডিও পজ করে করতে বলবো। সো ভালো মতো বুঝো কি করবা, এক্স এর স্থলে ওয়াই রাখবা, ঠিক আছে, ওয়াই এর স্থলে জেড রাখবা, জেড এর স্থলে এক্স রাখবা, এটাই জেড এর স্থলে এক্স রাখবা।
বুঝছো বুঝছো? এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স। এখন যদি আমি তোমাদের এইটার কথা বলি, এ এর জায়গায় রাখবো হচ্ছে বি, বি এর জায়গায় রাখবো হচ্ছে সি, সি এর জায়গায় রাখবো হচ্ছে এ, মনে রাখা সহজ। পি এর জায়গায় রাখবো হচ্ছে কিউ কে, কিউ এর জায়গায় রাখবো হচ্ছে আর কে, আর এর জায়গায় রাখবো হচ্ছে পি কে। তো এবিসি হলে এ বি, এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ। বিষয়টা এরকম ভাবে ঘুরতে থাকে। যদি আমি একটা সার্কেল দিয়ে তোমাদের বুঝাই এক্স ওয়াই জেড দিয়ে, মনে করো এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে গিয়ে ওয়াই, আর এখানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে জেড। তো এরকম আর কি, এক্স এর স্থলে ওয়াই, ঠিক আছে, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স, এরকম ভাবে ঘুরতে থাকে। বুঝতে পারছো? তো এই কাজগুলো করার পরে রাশিটি যদি অপরিবর্তিত থাকে, তুমি প্রথমে কাজ করবা যে রাশিটা তোমাকে দেওয়া থাকবে সেই রাশিটাতে এগুলা করবা। এক্স এর জায়গায় ওয়াই বসায় দিবা, ওয়াই এর জায়গায় জেড বসায় দিবা, জেড এর জায়গায় এক্স বসায় দিবে। এইভাবেও মনে রাখতে পারো, এইভাবেও মনে রাখতে পারো। যদি ভুলে যাও যে কিভাবে কিভাবে মনে রাখবো, যেমন এখানে এবিসি এর জন্য যদি তোমাকে আমি দেখাই, তুমি ভুলে গেছো ভাইয়া কিভাবে লিখতে হবে, ভুলে গেছি, তো তুমি এইভাবে একটা গোল দাগ দিবা। তোমার কাজ হচ্ছে এরকম একটা গোল দাগ দেওয়া। চলকগুলা কি এবিসি, তো তুমি এখানে লিখবা এ, এখানে লিখবা বি, এখানে লিখবা সি। এরপরে তুমি এখানে উল্টা দিকে ঘুরবে, এ থেকে বিতে যাবো, বি থেকে সিতে যাবো, সি থেকে এতে যাবো। তার মানে এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় সি বসাবো, সি এর জায়গায় এ বসাবো। সেম ভাবে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় আবার পি। এরকম ভাবে তুমি এগুলোকে বসাবা, ঠিক আছে? বসায়ে এই কাজটা করার পরে, এই কাজটা করার পরে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, ঠিক আছে, এই কাজটা করবা, করার পরে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, ঠিক আছে, এইটা করার পরে রাশিটি অপরিবর্তিত, অপরিবর্তিত, অপরিবর্তিত থাকলে রাশিটি চক্রক্রমিক হবে, ঠিক আছে, রাশিটি চক্রক্রমিক হবে। এখন ভাইয়া এটা আমি মনে রাখবো কিভাবে, শুনো আমি তোমাদের বলে দিই। তিন চলকের কোনো বহুপদীর এর স্থলে এক্স এর, ধরো তিন চলক এক্স ওয়াই জেড বিশিষ্ট কোনো বহুপদীর এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স বসিয়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তখন তাকে চক্রক্রমিক রাশি বলে। বুঝতে পারছো? তো যদি কোনো বীজগাণিতিক রাশির এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স বসিয়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তখন তাকে আমরা কি বলবো বলতো? চক্রক্রমিক রাশি। ভালো কথা, এটা চক্রক্রমিক রাশি কি আমরা বুঝলাম, সংজ্ঞাও আমরা বুঝলাম, সেটাও ভালো কথা। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এর চেয়ে ভালো কথা আর কিছু হইতে পারে বল? এক্সাম্পল দেখেঙ্গে, ভালো কথা সবচেয়ে বেশি ওটাই হবে, ওটাই হবে। সো ধরো এখন একটা এক্সাম্পল দেখি ভাইয়া, একটা এক্সাম্পল দেখি, সহজ একটা এক্সাম্পল নেই সবার আগে। ধরে নাও আমি তোমাকে বললাম, এই যে ধরো আমি তোমাকে বললাম এ এক্স প্লাস, আচ্ছা এক্স না, ধরো এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স, এই যে একটা রাশি। এখন তোমার বললাম ভাই এটা চক্রক্রমিক কিনা বলো, এটা চক্রক্রমিক কিনা বলো। তুমি কি করবা, তোমার কাজ কি বলো? তুমি কি শিখছো? এক্স এর স্থলে ওয়াই, তুমি কি শিখছো? এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স। এইদিকে তাকাও আর আমার সাথে বলো, এইদিকে তাকাও, দেখা যায় কিনা বলো? হ্যাঁ ওইদিকে দেখা যায়। তো আমার সাথে বলো, এক্স এর স্থলে ভাইয়া কি বসাবো? ওয়াই। এক্স এর স্থলে কি বসাবো? ওয়াই। ওয়াই এর স্থলে কি বসাবো? জেড, প্লাসের জায়গায় প্লাস। ওয়াই এর স্থলে কি বসাবো বলো? জেড। জেড এর স্থলে কি বসাবো বলো? এক্স। জেড এর স্থলে কি বসাবো? জেড এর স্থলে বসাবো হচ্ছে এক্স, প্লাস জেড এর স্থলে কি বসাবো? এক্স, আর এক্স এর স্থলে বসাবো ওয়াই। দেখো তো চেঞ্জ হয়েছে কিনা? এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। কোনো চেঞ্জ আসেনি, কোনো চেঞ্জ আসে নাই, বুঝছি? কোনো চেঞ্জ আসে নাই। তাহলে এই জিনিসটাকে চাইলে আমরা একটা ফাংশন আকারে যদি লিখি, ধরে নাও এখন তোমাদের দেখবে যে পরীক্ষায় ফাংশন আকারে লিখছে, তখন তো তোমার মাথা উড়াইতে পারে যা ফাংশন কি আমরা আগের ক্লাসে শিখছি। তো এই জিনিসটাকে যদি আমাদের ফাংশন অফ এক্স আকারে আমরা লিখি তাহলে আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এফ অফ এক্স একটি চক্রক্রমিক রাশি, ঠিক আছে? এফ অফ এক্স একটি চক্রক্রমিক রাশি, আমরা এটা বলতে পারতেছি। ওকে, এখন আমি এক্সাম্পলটা ঘুরাই দিব। ওকে, ঘুরাই দিব বলতে আরেকটা এক্সাম্পল দিব। সো আরেকটা এক্সাম্পল মনে করো হচ্ছে এবিসি দিয়ে দিই, ঠিক আছে? ধরে নাও এ কিউব প্লাস
বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc, ঠিক আছে। আচ্ছা, প্লাস 3abc না দিয়ে মাইনাস থ্রি এবিসি, এইটা চক্রক্রমিক কিনা বলো। এটাকে চাইলে আমরা যেহেতু আচ্ছা এখানে একটা জিনিস ভুল করলাম। ভুল হচ্ছে কি, এখানে হচ্ছে চলক একটা না, চলক কয়টা? তিনটা। চলক কয়টা ভাইয়া? তিনটা। তো ভাইয়া তো আপনি তো লিখছেন একটা তো না, চলো এইটা কয় চলকের ফাংশন? 3 চলকের ফাংশন। তাহলে আপনাকে এখানে লিখতে হবে এক্স কমা ওয়াই কমা জেড, 3 চলকের ফাংশন। এইবার ঠিক আছে, ওকে। সো সেম ভাবে ভাইয়া এইটাকে যদি আপনি ফাংশন আকারে লিখতে চান, এটাকে যদি আপনি ফাংশন আকারে লিখতে চান, তাহলে 3 চলকের ফাংশন না, তাহলে আপনার এখানে কি লিখতে হবে? ফাংশন অফ এ কমা বি কমা সি, এটা ইকুয়াল টু লিখতে হবে। লিখলাম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা চক্রক্রমিক কিনা, তুমি কি করবা বলো। এর জায়গায় তুমি কি বসাবা? বি বসাবা না, এর জায়গায় এখানে কি বসাই দিবা? বি কিউব বসাই দিবা, ঠিক আছে। বি এর জায়গায় তুমি কি বসাই দিবা? বি এর জায়গায় তুমি হচ্ছে সি কিউব বসাই দিবা, সি এর জায়গায় তুমি কি বসাই দিবা? এ বসাই দিবা, এ কিউব বসাই দিবা। -3 এর জায়গায় বসাবা বি, বি এর জায়গায় বসাবা সি, সি এর জায়গায় বসাবা এ। কোনো পরিবর্তন হয়েছে বলো তো? এই যে এ কিউব, এই যে বি কিউব, সি কিউব, -3 বি সি এ। তাহলে এটাও কি? সুতরাং এখানে ফাংশন অফ এক্স, এটা হবে আমাদের এফ, শুধু এফ লিখলাম, এফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো? ফাংশন অফ এ কমা বি কমা সি। তাহলে এই যে ফাংশন অফ এ কমা বি কমা সি, এটা হচ্ছে আমাদের কি? চক্রক্রমিক হবে, চক্রক্রমিক হবে, বুঝছো? 3টা চলকে স্থান বিনিময় করছি, এটা চক্রক্রমিক হবে কিনা। এখন তোমাদের কাছে একটা শর্ট প্রশ্ন, তুমি আমাকে বলো তো, যদি আমি তোমাকে বলি যে x² প্লাস y² প্লাস 2xy, এইটা চক্রক্রমিক হবে কিনা, দেখার সাথে সাথে বলবেন না এটা চক্রক্রমিক হবে না। কেন ভাইয়া? এই যে প্রথম 3 চলকের বহুপদী তো না, এটা তো 2 চলকের বহুপদী, তাহলে এটা ডেফিনেটলি চক্রক্রমিকের কোনো শর্তই চেক করব না আমি। এটা 3 চলকের বহুপদী না, তার মানে এটা চক্রক্রমিক চেক করারই দরকার নেই, এটা চক্রক্রমিক না, শেষ। এটা আমরা বুঝলাম। এখন তাহলে ভাইয়া 3 চলকের বহুপদী কিন্তু চক্রক্রমিক না, এরকম একটা দেখান। তো চলো এটা আমরা দেখাই। মনে করো এই যে আমি তোমাকে বললাম যে ফাংশন নেই দিলাম, ধরো ফাংশন অফ এক্স ওয়াই জেড দিলাম। ফাংশন অফ এক্স ওয়াই জেড তোমাকে আমি বললাম হচ্ছে x² y প্লাস হচ্ছে y² z, y² z প্লাস হচ্ছে 3xyz, ঠিক আছে। এটাই ধরো ছোট দিলাম আর কি, 3xyz, কারণ একটু পরে আমরা অনেকগুলো এক্সাম্পল করব। সো x² y প্লাস y² z প্লাস 3xyz, এটা কি চক্রক্রমিক কিনা? তাহলে x এর জায়গায় আমি কি বসাবো? y বসাবো, y² y এর জায়গায় আমি কি বসাবো? x এর জায়গায় তো y বসালাম, y এর জায়গায় কি বসাবো? আমরা z বসালাম। এখন দেখো y² z কিন্তু এখানে ছিল, ঠিক আছে। x এর জায়গায় y, y এর জায়গায় হচ্ছে আমরা z, প্লাস y এর জায়গায় আমরা কি বসাবো? y এর জায়গায় আমরা বসাবো হচ্ছে z², z এর জায়গায় আমরা কি বসাবো বলো? z এর জায়গায় আমরা বসাবো হচ্ছে x, আর এখানে আমরা কি বসাবো? এইখানে 3x এর জায়গায় y, y এর জায়গায় হচ্ছে z, z এর জায়গায় হচ্ছে x। এখানে কিন্তু চেঞ্জ হয়নি, 3xyz, তো yzx আর xyz তো একই, এটা চেঞ্জ হয় নাই। y²z এখানে আছে, কিন্তু z²x নামে কোনো টার্ম আছে? এটাকে চেঞ্জ করে y এর জায়গায় z, এটা হচ্ছে z², z এর জায়গায় x, এটা হচ্ছে x। এখন প্রশ্ন হচ্ছে যে z²x নামে এই টার্মটা কই থেকে আসছে? এটার তো কোনো অস্তিত্ব আমি দেখতেছি না। এটার কোনো অস্তিত্ব দেখতেছো? এটার কোনো অস্তিত্ব আছে বলো? এটার কোনো অস্তিত্ব দেখতেছো? এটার কিন্তু কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা কি না, এটা চক্রক্রমিক না, কারণ রাশিটা পরিবর্তিত হয়ে গেছে। চক্রক্রমিক নয়, কারণ এই রাশিটা কি হয়ে গেছে? পরিবর্তিত হয়ে গেছে। যেহেতু রাশিটা পরিবর্তিত হয়ে গেছে, সুতরাং এটা কোনো চক্রক্রমিক রাশি না। বুঝছো না বলো তো ক্লিয়ারলি? চক্রক্রমিক। এবার চল কিছু এমসিকিউ করা যাক। তো এটা 10 নাম্বার প্রশ্ন। এখানে 10 কেন আসলো? কারণ ফার্স্ট ক্লাসে 9টা করাইছি, ঠিক আছে। সো অবশ্যই যারা ক্লাসগুলো করতেছো সিরিয়াল মেনটেন করে করবা, আদারওয়াইজ তোমার কাছে মনে হবে চ্যাপ্টার এটা কি, হ্যাঁ সিরিয়াল এটা কি, করবা না, ডেফিনেটলি করবা না, সিরিয়াল মেনটেন করে করবা। তো এখানে বলছে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? দেখো তো কোনটার মাত্রা সমান। এই যে এখানে কিন্তু মাত্রা 2, এখানেও মাত্রা 2, এখানে মাত্রা কত? 1, কারণ y শুধু একটা আছে। ভাই এখানে সি কাউন্ট করবেন না, এবিসি না, কারণ যদি এক্স ওয়াই এর সাথে এবিসি থাকে ওটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরি। আর তাছাড়াও তুমি যদি কাউন্ট করো
তাহলে এখানে চিন্তা করো, এখানে তুমি কাউন্ট করলে এটা আসবে 3, এটা আসবে কত 2, আর এটা আসবে কত 2। এটা তো ডেফিনেটলি না। তুমি যদি ABC কে চলক বিবেচনা না করো, তারপরেও এটা না, আর চলক বিবেচনা করলেন এটা এক্স, ধরো ABC কে আমি চলক বিবেচনা করলাম না, ঠিক আছে, বা করলাম, ঠিক আছে, করলাম, করলে হবে? আচ্ছা দেখি, যদি করি তাহলে এখানে কত আসবে 3, এখানে কত আসবে 3, কিন্তু এখানে আসতেছে কত 2, ঠিক আছে। চলক বিবেচনা করলাম ABC-তে। নর্মালি আমরা ABC যদি XYZ এর সাথে থাকে তাহলে ABCটিকে ধ্রুবক বিবেচনা করব, চলক বিবেচনা করব না, বুঝছো। এই ধর XYZ এর সাথে ABC আছে, তাহলে আমরা ABC কে নর্মালি ধ্রুবক বিবেচনা করি। তারপরেও যদি আমরা চলক বিবেচনা করিও তাও তো 3 3 2 আসতেছে, সমমাত্রিক হয় না। বাট এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা 3 3, এখানে কিন্তু 3, এখানে কিন্তু 3, এখানেও কত 3, এটা সমমাত্রিক। এটা কেন হবে না? এটা হচ্ছে গিয়ে 3, এখানে ABXYZ এটা আছে গিয়ে 4, আর এটা আছে কত 2 আর 2 4, এটাও হবে না। তাহলে এই যে দেখো, এর মাত্রা 1, x² মাত্রা 2, তাহলে এটা মিলায় 3 ধরো, আর এই যে BXY এটা মিলায়ও 3 ধরো, আর CY এটাও 3 ধরো, 3 হইলো এটা। আর আমি যদি শুধু X এর কথা চিন্তা করি, শুধু XY এর কথা চিন্তা করি, ABC এর কথা চিন্তা না করি, তাহলে এখানে 2, এখানে 2, এখানেও 2। তুমি যেভাবেই চিন্তা করো এটাই তোমার অ্যান্সার, এটাই হচ্ছে সমমাত্রিক, এটাই তোমার অ্যান্সার। এই যে সবগুলার মাত্রা সমান, তাহলে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? আমরা অ্যান্সার পেলাম হচ্ছে গ। এবার প্রশ্ন নাম্বার 11, নিচের কোনটি প্রতিসম রাশি? প্রতিসমর জানি কি কন্ডিশন ছিল, যে কোনো দুইটা চলককে স্থাপন বিনিময় করব। তো এখানে XYZ আছে, তাহলে আমরা XY কে সবার আগে টার্গেট করব। XY না হইলে, XY দিয়ে যদি কোনোটা রাশি পরিবর্তিত হয়ে যায় ওটা আগেই বাদ, তারপরে আমরা কি দিয়ে করব? YZ দিয়ে করব। YZ দিয়েও যদি না হয় তাহলে ওটাও বাদ, তারপরে ZX এ যাবো। তাহলে আগে XYZ দিয়ে করি, XY দিয়ে করি। তাহলে আমরা এখানে আগে কি করব? X কে Y এ, মানে X এর জায়গায় Y বসাবো, আর Y এর জায়গায় X বসাবো। X এর জায়গায় Y, Y এর জায়গায় X আর Y কে স্থান বিনিময় করে দিব। এখন যদি করি এটার ক্ষেত্রে দেখো তো, 2 X এর জায়গায় Y, তাহলে এখানে 2y²। তো 2y² রিলেটেড কোনো টার্ম তো এখানে নাই। দেখো 2y² রিলেটেড কোনো টার্ম আছে না, তাহলে আমার আর দেখারই দরকার নেই, এটা বাদ। এবার এখানে আসো, এই যে খ নাম্বারটা আমি যদি তোমাদের দেখে, এখানে আছে 1/x, তো এখানে কি আসে 1/y। তো 1/y আসছে, 1/y আছে, কিন্তু 1/y এর আগে কি আছে বলো? মাইনাস আছে। বাট এখানে আমাদের 1/y এর আগে কি আসতেছে? এই যে 1/x এর জায়গায় y বসাইলে প্লাস আসতেছে। তাহলে এই যে মাইনাস প্লাস থাকলেও কিন্তু বুঝবা যে এটাও কারেক্ট অ্যান্সার না, এটাও আমাদের কারেক্ট অ্যান্সার না। কেন? আবারও বলি, এই যে দেখো 1/x ছিল না, এই যে 1/x, তো তুমি তো এক্স এর জায়গায় কি বসাই দিবা বলো? নিয়ম অনুযায়ী এক্স এর জায়গায় কি বসাই দিবা? ওয়াই বসাই দিবা না? তাহলে 1/y আছে, দেখো এখানে 1/y আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 1/y এর ঝামেলাটা কোথায়? 1/y এর আগে আছে একটা কি মাইনাস, কিন্তু তুমি এখানে 1/y এর আগে পাইতেছো কি প্লাস। তাহলে এটা আর সামনে যদি তুমি বসায়ও দেখো, এটা ডেফিনেটলি মিলবে না। তো এমসিকিউতে তো আমরা সময় নষ্ট করতে পারবো না। তো এখানে একটা প্রথমে মিলে নেই, মানে ওটা বাদ, ঠিক আছে। এবার গ নাম্বারটা চিন্তা করি, গ নাম্বারটা চিন্তা করে দেখি যে এটা কি আসছে x/y। তাহলে আমরা এখানে কি 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 লিখবো? x এর জায়গায় লিখবো হচ্ছে y, আর y এর জায়গায় কি লিখবো? x। তাহলে y/x চলে আসছে, দেখছো? x/y, y/x, y/x আছে কোথাও y/x আছে নাই, y/z আছে, x/z আছে। বাট আমাদের x এর স্থলে y, y এর স্থলে x, বুঝতেছো? এই যে x, এটার স্থলে কি বসাবো? y, তাহলে উপরে বসে যাবে কি y, আর এই যে y, এটার পরিবর্তে কি বসে যাবে? x। এই যে, তাহলে আসে কি টার্মটা y/x, কোথায় y/x? কোথাও কি y/x আছে? একটা করে চেক করেই দেখা গেছে যে বুঝে যেতেছি যে না, এটা হবে না। এমসিকিউ তো এই জন্য কঠিন অপশন দেয় না, ঠিক আছে। বাট এমনও হইতে পারে যে তোমাকে সবগুলো অপশন চেক করে তারপরে বোঝা লাগতে পারে, ওইরকম এমসিকিউতে দেয় না, কারণ একটু সময় লাগে। তো এমনিই দেয় সহজে। এইটা খেয়াল করো, এটা যদি আমরা করি এখন, এই যে মাইনাস x² এর জায়গায় কি বসায় দিব? y², মাইনাস y² এর জায়গায় কি বসায় দিব? z², মাইনাস z² আর হচ্ছে x², সরি তো চক্রক্রমিক করে ফেলতেছিলাম। এই যে x এর জায়গায় y² বসলো, আর y এর জায়গায় কে বসবে বলো? x², আর ওই z² এর জায়গায় z² থেকে বলো। আবার বলি, x² এর জায়গায় কে বসবে? x এর জায়গায় y বসে না, তো এই যে x এর জায়গায় y বসছে, মাইনাস y², ওই মাইনাসের মাইনাস। এবার y এর জায়গায় কে বসবে? y এর জায়গায় কে বসবে? y এর জায়গায় x বসবে, x এর জায়গায় y, y এর জায়গায় x। তো ওই যে y² এর জায়গায় বসলো x² মাইনাস z², বুঝছো? এইটা দেখো তো, এইটা আর এটা কি একই জিনিস না? একই জিনিস কিন্তু, ঠিক আছে। এই যে তুমি যদি x²টাকে সামনে লেখো, x মাইনাস x² মাইনাস y² মাইনাস z², শেষ। কত সহজ, কত সিম্পল, বুঝছো? তাহলে এটা আমাদের গেল প্রতিসম রাশি, আমরা বুঝলাম। এবার আসি আমরা PXYZ
ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হলে পি এক্স ওয়াই জেড চক্রক্রমিক রাশি কিনা। চক্রক্রমিক রাশি কিনা সেজন্য আমরা কি বলবো, আমরা চেক করি। তো এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় কি বসাবো জেড, মাইনাস জেড এর জায়গায় বসাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে আমাদের জেড স্কোয়ার, জেড এর জায়গায় বসাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় বসাবো ওয়াই প্লাস এখানে জেড, এই জেড স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই আর মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে জেড। মিলছে কিনা দেখো তো, এই যে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স আছে, এই যে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স, জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই আছে, এই যে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড আছে, এক্স স্কোয়ার মাইনাস জেড। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে আমাদের 1 নম্বর অপশনটা কারেক্ট, 1 নম্বর অপশনটা আমাদের কারেক্ট। দ্যাট মিনস রাশিটা আমাদের কি দেখো তো, এটার সাথে এটা মিলাম, হয়তো বা আগে পরে আসছে কিন্তু যা ওইখানে যা এখানে তাই, আগে পরে তো লেখা যায়, ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আগে পরে লেখা যায়। তাহলে এই রাশিটা হচ্ছে আমাদের কিরকম রাশি, এই রাশিটা হচ্ছে আমাদের চক্রক্রমিক রাশি। 1 নম্বরটা কারেক্ট হইলো। ঠিক আছে, মিলায়া দেখো কিন্তু, বুঝো কিন্তু আবার এই যে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স এটা জাস্ট এখানে আসছে, আর এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড এটা জাস্ট এখানে গেছে, আর ওইটা তো জায়গাটা আচ্ছা কোনটা, হ্যাঁ আচ্ছা এইটা এখানে আসছে আর এইটাও এখানে গেছে, এটাই। এখন এরকমভাবে তো লেখা যায়, দেখো এ প্লাস বি প্লাস সি যে কথা, সি প্লাস বি প্লাস এ একই কথা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, বুঝছো, এইগুলা নিয়ে কোনো ঝামেলা নাই। এটাই হচ্ছে এক্স ওয়াই জেড একটা চক্রক্রমিক রাশি। ওকে, 1 নম্বর অপশন আমাদের কারেক্ট। এবার 2 নম্বর অপশন যদি আমরা চেক করি, 2 নম্বর অপশনে আমাদের কি বলছে, প্রতিসম রাশি হবে কিনা। প্রতিসম রাশি যদি হইতে চায় তাহলে এক্স আর ওয়াই কে বিনিময় করে দেখি, এক্স আর ওয়াই, তাহলে এক্স এর জায়গায় কি বসবে ওয়াই স্কোয়ার বসবে, আর ওয়াই এর জায়গায় কি বসবে বলো, ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে আমাদের এক্স মাইনাস জেড। দেখো তো ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড বলতে কিছু আছে, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স আছে, বাট ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড প্রথম টার্মটাই কিন্তু মিলতেছে না, প্রথমে যেটা আসছে সেটাই কোনোটার সাথে মিলতেছে না, তাহলে আর আমার চেক করার দরকার আছে, তার মানে আমরা এটা প্রতিসম রাশি নয়। এখন অপশনে একটা ভুল পাইছো মানেই তোমার কারেক্ট অ্যান্সার কোনটা বলো, নিচের কোনটা সঠিক, এটা তো অপশনই দেওয়া নাই। এখানে আমি কি দিব, 1 আর 3 কারেক্ট। ঠিক আছে, মনে করো এটা খ নাম্বারে ছিল, খ নাম্বারে মনে করো ছিল কি 1 আর 3 কারেক্ট। এখন এই যে 3 নাম্বার অপশন চেক করারই দরকার পড়বে না এই টাইপের, বাট আমি তোমাদের তো শিখাচ্ছি তাই এই জন্য চেক করে দেখাবো। বাট নর্মালি এটা চক্রক্রমিক হয়েছে, এটা ভুল হয়েছে, মানে কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের খ 1 আর 3, 1 আর 3 কারেক্ট অ্যান্সার কত সঠিক, তাহলে সঠিক হচ্ছে 1 আর 3, বুঝতে পারছো 1 আর 3। কিন্তু 3 নাম্বারটা কিভাবে সঠিক সেটা আমরা একটুখানি দেখি। তো আমরা তো জানি যদি এইভাবে আমাদের এই পয়েন্ট দেওয়া থাকে, এইটা দেখো পি অফ 1, 1, -2, -2, 1 এইটা দেওয়া আছে। তার মানে এই প্রথমটা কার মান থাকে বলো তো, যখন আমরা ফাংশনগুলো লিখি প্রথমটা কার মান থাকে, এক্স এর মান, দ্বিতীয়টা কি থাকে ওয়াই থাকে, এবং 3 নাম্বারটা হচ্ছে গিয়ে জেড থাকে। দেখো ফাংশনগুলো এভাবেই লেখা হয়, এই যে ফাংশনগুলো লেখার নিয়মই এটা, আমরা কই জানি দেখছিলাম, ওই যে দেখো ফাংশন অফ প্রথমটা এক্স পরেরটা ওয়াই পরেরটা জেড, এভাবেই তোমার ফাংশন লেখার নিয়ম। তাহলে আমরা এটা বুঝছি ভাইয়া, এটা আমরা বুঝছি, কি বুঝছি আমরা, যে প্রথমটা এক্স পরেরটা হচ্ছে ওয়াই পরেরটা হচ্ছে জেড। এখন তোমাদের কাজ কি, দেখো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে ওই যে আমাদের যে বহুপদীটা দেওয়া আছে বা যে রাশিটা দেওয়া আছে সেখানে এই ভ্যালুগুলো বসায় দেওয়া। কি ভ্যালু বসায় দেওয়া, সেখানে এই যে সেখানে কি ভ্যালু বসায় দেওয়া, এই যে দেখো এক্স এর স্থলে 1 বসায় দেওয়া, ওয়াই এর স্থলে -2 বসায় দেওয়া, জেড এর স্থলে 1 বসায় দেওয়া, 0 আসে কিনা। ঠিক আছে, এখন এই যে এক্স এর স্থলে ধরো 1 বসায় দিলাম, তাহলে 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, এই যে ইন্টু এখানে এই যে ওয়াই এর ভ্যালু কত -2, আর জেড এর ভ্যালু কত বলো, জেড এর ভ্যালু হচ্ছে কি আমাদের -1। ঠিক আছে, জেড এর ভ্যালু 1 না, তো ওই যে এখানে মাইনাস ছিল, -1 আমরা বসাই দিচ্ছি, প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমাদের কত হয়ে যাবে 4 না, আচ্ছা বসাই, সো এটা -2, এটা কত ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে -2 স্কোয়ার, আর এখানে আমাদের জেড মাইনাস এক্স, তো জেড কত, জেড হচ্ছে 1 -1, তাহলে এটা আমাদের কত হয়ে গেল 1 -1, এটা হয়ে গেল আমাদের 0। তো এই পুরো টার্মটাই আমাদের কি হয়ে যাবে 0, প্লাস এখানে জেড স্কোয়ার ওয়াই মাইনাস জেড, আচ্ছা আমি কি প্রথমটা ভুল বসাইছি, ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, না ঠিকই তো বসাইছি। আচ্ছা তারপর এখানে কি আসে আমাদের, এই যে বা ওয়াই স্কোয়ার, তাহলে -2 স্কোয়ার জেড মাইনাস এক্স, তাহলে হচ্ছে আমাদের এটা -1। আচ্ছা এরপর হচ্ছে আমাদের জেড স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1 স্কোয়ার, জেড স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তারপর হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, তো এক্স কত, এক্স হচ্ছে কি আমাদের 1 আর ওয়াই কত হচ্ছে আমাদের -2, তাহলে হচ্ছে আমাদের কত এক্স। আচ্ছা তাহলে এই যে এক্স এর ভ্যালু হচ্ছে 1 -2, তাহলে এটা কি হয়ে যাবে +2,
বুঝছো? তো এই টার্মটা তো 0, এখানে আমাদের কি আসতেছে, এইখান থেকে এখানে আসতেছে আমাদের -2 -1, যোগ করলে কত আসে, -2 আর -1 দুইটা মাইনাস যোগ করলে হচ্ছে -3 আসে। সমজাতীয় চিহ্ন যোগ হয়, যেহেতু -2 আর -3 একই জাতীয় চিহ্ন, তাহলে ওরা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 3, কিন্তু 3-এর আগে যেহেতু চিহ্ন যেহেতু দুইটাই মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন যোগ করছি, তাহলে যোগফলের চিহ্ন এখানে কি বসে যাবে, -3 বসে যাবে। বুঝতে পারছো, -3। আর এটার এখানে থেকে আমাদের এই 1 - 1 0, 0 দিয়ে যাই গুণ করি এটা কি হয়ে যাবে 0, আর এখানে 1 + 2 কত, 1 আর +2 যদি আমরা যোগ করি তাহলে 1 + 2 আসবে কত, 3। এখন দেখো এই -3 আর +3 কাটাকাটি করে 0। বুঝতে পারছো? তার মানে আমরা এটা প্রমাণ করারই দরকার নেই, তোমরা জাস্ট অপশন থেকে ডাপ করে দেখে ফেলবা। বাট আমি তোমাদের শিখাবো দেখে আমি তোমাদের বুঝাইলাম, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা। এখন দেখো x² + xy + y² রাশিটি চক্রক্রমিক হবে কিনা, চক্রক্রমিক হবে কিনা, সহমাত্রিক হবে কিনা, প্রতিসম হবে কিনা। আগে দেখি সহমাত্রিক কিনা। এই যে 2, এখানে মাত্রা 2, এটা 2, তাহলে আমাদের 2 নাম্বারটা সহমাত্রিক হবে। এবার দেখি আমরা প্রতিসম কিনা। প্রতিসম কি, x এর জায়গায় y, y এর জায়গায় x বসায় দেখি। তো x এর জায়গায় যদি, আচ্ছা আগে চক্রক্রমিক যে হবে না এটাই আমরা সাথে সাথে বুঝে যাইতেছি। দেখো চক্রক্রমিক যে হবে না এটা চেক করার কোনো দরকার আছে বলো তো? কারণ এটা কয় চলকের, এটা কয় চলকের, 2 চলকের। 2 চলকের রাশি জীবনে চক্রক্রমিক হয়? চক্রক্রমিক হওয়ার শর্ত কয়টা, কয় চলকের হইতে হয়, 3 চলকের। তাহলে 3 চলকের তো এটা না, তাহলে এটা তো চক্রক্রমিক না, তাহলে এটা কি, শুধুমাত্র এটা সহমাত্রিক। তাহলে এটা হচ্ছে সহমাত্রিক হবে। এবং প্রতিসম হবে কিনা সেটা আমরা দেখি। ডেফিনেটলি একটা যেহেতু ভুল আর একটা যেহেতু কারেক্ট, এটা কারেক্ট হবেই। তারপর আমরা একটু চেক করব তোমাদের বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে এটা প্রতিসম কিনা। প্রতিসম মানে কি, x এর জায়গায় y বসাবো, y এর জায়গায় x বসাবো। তো এই যে x এর জায়গায় আমি যদি y বসাই তাহলে y² আসবে, এই যে প্লাস, এই যে x এর জায়গায় যদি y বসাই তাহলে এখানে আমাদের কি আসবে, y আসবে, y² প্লাস y, আর এখানে আমাদের কি আসবে বলো, এই y এর জায়গায় কি আসবে x, প্লাস এখানে y² এর জায়গায় কি আসবে x²। কোনো চেঞ্জ হচ্ছে বলো তো, x², এই যে x², xy, এই যে yx আর xy একই কথা, এই যে xy আর এই যে y², তার মানে হ্যাঁ এটা আমাদের কারেক্ট। বুঝছি 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 বুঝছি। তাহলে কারেক্ট কোনটা বলো, কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে 2, 3, 2 ও 3। এই যে ভাইয়া 2 ও 3, 2 আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা না বুঝার মতো কিচ্ছু নাই, বলো বুঝছি নাই এরকম কেউ আসো? ডেফিনেটলি না, কারণ এটা তো বুঝবাই, এটা তো না বুঝার মতো কিছু নাই। ওকে, আচ্ছা এবার আমরা আসি প্রশ্ন নাম্বার 14, নিচের কোনটি চক্রক্রমিক রাশি? আবার ওই আমাদের একই প্রশ্ন চলে আসছে। সো আমি যখন তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম, তো আমরা ক নাম্বারটার ক্ষেত্রে একটুখানি দেখি তো, যে x এর স্থলে y, y এর স্থলে z, z এর স্থলে x যদি দেই তাহলে x³ y³ z³ এটা আসবে, কিন্তু ওইখানে গিয়ে একটা ঝামেলা হবে। বুঝতে পারছো? এটা চক্রক্রমিক হবে না, খ নাম্বারটা হবে। আমি তোমাদের তারপরও সবগুলো অপশন এই একবারই লাস্ট বারই চেক করে দেখাচ্ছি, তো এর পরের গুলো আমি তোমাদের জাস্ট শর্টকাটে বলে দিব। তোমরা আশা করি যে এর পরের কোয়েশ্চেনগুলো যদি এরকম আসে তাহলে বুঝবা। এখন দেখো x এর স্থলে কি বসাবো, চক্রক্রমিক রাশির শর্ত কি বলো, x এর স্থলে y, y এর স্থলে z, z এর স্থলে কি বলো তো x বসায়ে রাশিটা কি আসবে, রাশিটা অপরিবর্তিত আসবে, তখন সেটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি। বুঝছো? তাহলে আমরা যদি ফার্স্ট অফ অল দেখি x এর স্থলে y, তাহলে এটা কি আসবে y³ কিন্তু আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এই y³ এর y এর জায়গায় কি বসাবো বলো তো, z³ আছে, কিন্তু ওই z³ এর জায়গায় কি বসাবো বলো তো, z এর জায়গায় কি বসাই, x বসাই, তাহলে x³ কিন্তু আসছে, তো এই পর্যন্ত মিললো। প্লাস প্লাস এখানে 3, x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো y², তাহলে y² y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো z, আর z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় x। ঝামেলাটা করছে কি এইখানে, দেখো x³ y³ z³ এটা তো মিলছে, এটা ছিল, কিন্তু এখানে ওইখানে ছিল মেইন রাশিতে ছিল x² এর উপর, x এর উপর স্কোয়ার, বাট এখানে চলে আসছে কি y এর উপর স্কোয়ার। তাহলে কালপ্রিট কে বলো, কালপ্রিট বাবাজি কে? এই হচ্ছে কালপ্রিট বাবাজি। বুঝছো? এই হচ্ছে কালপ্রিট। তার মানে ক নাম্বার অপশন আমাদের রং, ক নাম্বার আমাদের হবে না। কেন হবে না? কারণ একই রাশি আসে নাই। হ্যাঁ, এবার খ নাম্বারটা যদি আমরা দেখি, খ নাম্বারটা, তো খ নাম্বারটা x এর জায়গায় কি বসাবো y, তাহলে y² প্লাস y এর জায়গায় কি বসাবো z, তাহলে z² প্লাস z এর জায়গায় কত বসাবো, z এর জায়গায় বসাবো হচ্ছে x, তাহলে হচ্ছে কত x²। দেখো তো x² y² z², তিনটা আছে না, x² আছে, y² আছে, z² আছে, এই পর্যন্ত তো মিলছে। মাইনাস এবার দেখো 2 এর জায়গায় তো 2 থাকলো, x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে y, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো z, z এর জায়গায় বসাবো x। তাহলে এটাই মিলে গেছে, সুন্দর করে মিলে গেছে। এটাই হচ্ছে কি আমাদের চক্রক্রমিক রাশি, বাকিগুলো মিলবে না, তুমি একটুখানি বসায় দেখো। আচ্ছা গ নাম্বারটাও আমি দেখাই দিই, ঘ নাম্বারটার এরকম একটা এক্সাম্পল আমি আগেই দেখাইছি, তো এটা আমি দেখাবো না। তো আমি গ নাম্বারটা আবার একটু তোমাকে দেখাই দিই। ধরো এখানে 3, x এর জায়গায় কি বসাবো বলো তো y²,
2x এর জায়গায় y স্কোয়ার, আর y এর জায়গায় বসাবো হচ্ছে z, প্লাস প্লাস হচ্ছে এখানে 2 y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো z স্কোয়ার, আর z এর জায়গায় বসাবো কি x। ওকে, আর এখানে প্লাস জেড স্কোয়ারের জায়গায় বসাবো এক্স স্কোয়ার, আর হচ্ছে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই। তো এখন দেখো তো 3y স্কোয়ার জেড নামে কোনো টার্ম আছে? প্রথমটাই তো নাই। দ্বিতীয়টা আছে 2z স্কোয়ার এক্স, এটাও নাই। 3 নাম্বারটা আছে, একটাও নাই। যদি একটাও অমিল থাকতো তাহলে আমরা এটারে, একটা যদি অমিল থাকতো, মনে করো একটা অমিল আছে জাস্ট, তাইলে ওটা চক্রক্রমিক হইতো না। আর এখানে তো তিনোটাই অমিল, তাহলে ডেফিনেটলি এটা চক্রক্রমিক হবে না। তাহলে চক্রক্রমিক হইলো কোনটা? খ। আমাদের কারেক্ট অ্যান্সার হইলো কোনটা? খ। সহজে বুঝছো, সহজ কথা সহজে বুঝছো। ওকে, নেক্সট আমরা আগাই। নেক্সট আমাদের এখানে দেওয়া আছে, দেখো এক্স ওয়াই জেড ওই একই জাতীয় রাশি, এটা কি সমমাত্রিক হবে? দেখো তো এখানে এটার মাত্রা 2, এটার মাত্রা 1, এটা কিন্তু গুণ হয়ে যাবে। দেখো এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তো এই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এটার মাত্রা কত হবে? 3। সেম ভাবে এটার মাত্রা যদি 1, এটার মাত্রা 2 হয়, তাহলে এই যে এখানে 3 আসবে। আবার এক্স স্কোয়ারের সাথে যদি জেড গুণ করো তাও কি 3 আসবে, বুঝছো? তার মানে এই টার্মের টোটাল মাত্রা কত? 3। এই টার্মের টোটাল মাত্রা কত? 3। এটার 3, এটা হলো 3, এই টার্মের টোটাল মাত্রা কত? 3। 3 কেমনে আসছে বুঝছো না? এই যে এক্স স্কোয়ার এই দুইটার সাথেই গুণ হবে। ধরো আমি একটা গুণ করে দেখাই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড, এরকম আসবে। কিন্তু এই এক্স স্কোয়ার এটার সাথেও গুণ, এই এক্স স্কোয়ার এটার সাথেও গুণ। তো এখানে খেয়াল করো, এই পুরোটার এটার মাত্রা কত? 3, এটার মাত্রা কত? 3। তাহলে আমরা বলতে পারি না যে এই পুরোটার মাত্রাই কত? 3, বুঝছো? তো এই হিসেবে আমরা বলতে পারি যে এটার মাত্রা 3, সেমভাবে এটার মাত্রাও 3, এটার মাত্রাও 3। তাহলে রাশিটি একটা সমমাত্রিক রাশি, কোনো সমস্যা নেই, এটা একটা সমমাত্রিক রাশি। এবার চক্রক্রমিক হবে কিনা? হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স, জেড স্কোয়ার এক্স মাইনাস এক্স চক্রক্রমিক হবে। প্রতিসম হবে কিনা এটা আমরা একটুখানি দেখি, প্রতিসম হবে কিনা। তো প্রতিসম হওয়ার জন্য কি করা জানি লাগে বলো? প্রতিসম এক্স এর জায়গায় ওয়াই, তাহলে এক্স আর ওয়াইকে ফার্স্ট অফ অল বিনিময় করে দেখি। আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি এক্স আর ওয়াইকে ঘুরাইছি, দেখতেছি যে মিলতেছে না। এক্স আর ওয়াই দিয়েই মিলে না, তাহলে বাকিগুলো দিয়ে না মিলার তো কোনো চান্সই নেই। এক্স আর ওয়াই দিয়েই মিলতেছে না, তাহলে বাকিগুলো দিয়ে মিলার কোনো চান্স আছে বলো? এক্স আর ওয়াই এই দিয়ে, এইটা একটা দিয়ে যদি না মিলে তাহলে তো আর কোনোটা দিয়ে মানে বাকিগুলো দিয়ে মিলছে না কি মিলছে না সেটা তো দেখার তোমার দরকারই নেই। একটা দিয়ে যদি তুমি দেখো ওই রাশিটা আসতেছে না, তাহলে বাকিগুলো তোমার দেখারই দরকার নেই, ওটা চোখ বন্ধ করে বাদ, ওটা চোখ বন্ধ করে বাদ। এবার হচ্ছে আমরা দেখি, এই যে এখান থেকে যদি আমি দেখি তাহলে এক্স স্কোয়ার, তো এক্স এর জায়গায় ওয়াই বসাইলে এখানে ওয়াই স্কোয়ার আসবে, ওয়াই এর বদলে এক্স বসাইলে এখানে এক্স আসবে, আর মাইনাস জেড এর জায়গায় মাইনাস জেড। এখন দেখি তো এইটা কোথাও আছে কিনা, ওয়াই স্কোয়ার এক্স মাইনাস এই জেড মাইনাস এক্স আসে, কিন্তু আমাদের আসছে কি এক্স মাইনাস জেড। তার মানে এটা আমরা এখান থেকেই বলে দিতে পারি যে এটা প্রতিসম হবে না। এখান থেকে এটাকে আমরা কি বলে দিতে পারি যে এটা আমাদের প্রতিসম রাশি হবে না, কারণ এই টার্মটা তো কোথাও আসতেছে না, এই টার্মটা কোথাও আসে না। এখন সামনে আগে আমি আরো দেখতে পারি, ঠিক আছে, কিন্তু দেখে তো লাভ নেই, একটাই তো ভুল চলে আসছে, তাহলে তো রাশিটা আর অপরিবর্তিত থাকলো না। তাহলে আমাদের আর সামনে দেখার দরকার আছে? সামনে কিন্তু আমাদের দেখার দরকার নেই, আমরা কি বলে দিতে পারতেছি যে এটা প্রতিসম নয়। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 1 ও 2। কারেক্ট অ্যান্সার কোনটা? 1 ও 2, চক্রক্রমিক হবে, সমমাত্রিক হবে। আচ্ছা, এবার দেখো এ বি সি ইকুয়াল টু এ বি বি সি সি, এটা হইলে কিন্তু আমি তোমাদের দেখাইছি যে এটা প্রতিসম রাশি কিনা। তাহলে আমরা কি করব? এ আর বি কে চেঞ্জ করে দেখি, জাস্ট এ আর বি কে যদি চেঞ্জ করি তাহলে এ বি, তাহলে এখানে এ বি এর জায়গায় এ বি থাকবে, বি সি, তাহলে বি এর জায়গায় কে আসবে বলো? বি এর জায়গায় এ, সি এর জায়গায় সি থাকলো, ঠিক আছে, বি এর জায়গায় এ, সি এর জায়গায় সি থাকলো। এখন দেখো আমাদের সি এ, তাহলে সি এর জায়গায় সি থাকলো, এর জায়গায় বসাই দিব কি বি, তাহলে দেখো তো এ বি আছে, এসি এসি মানে কি সি এ আছে, বিসি বা সিবি মানে কি বিসি আছে, তার মানে তিনোটাই আছে। তার মানে এই রাশিটা কি প্রতিসম রাশি। চক্রক্রমিক হবে কিনা? এ বি বিসি সি এ ডেফিনেটলি চক্রক্রমিক হবে, এটা আমরা চেক করে দেখছি। তারপরে যদি আমি দেখি তাহলে এই যে এ এর স্থলে কি বসাবো বলো? বি কে, বি এর স্থলে কি বসাবো? সি কে, এই বি এর স্থলে কি বসাবো বলো তো? বি এর স্থলে কি বসাবো? সি কে, বি এর স্থলে বসাবো সি কে, সি এর স্থলে কাকে বসাবো? এ কে, আর এখানে সি এর স্থলে কাকে বসাবো বলো? সি এর জায়গায় বসাবো এ কে, এর জায়গায় বসাবো হচ্ছে কাকে? বি কে, এ বি বিসি সি। তার মানে এটা অবশ্যই চক্রক্রমিক রাশিও হবে। এইটা বসাইতে হবে যে পি -1 0 1, তাহলে এটা আমাদের 1 নম্বর অপশন আমরা চেক করলাম, এটা আমরা 2 নম্বর অপশন চেক করলাম। এবার 3 নম্বর অপশন যদি চেক করি তাহলে এখানে আমরা যদি এভাবে দেওয়া থাকে পি অফ এই -1 0 আর 1, তাহলে এইটা আমাদের কি ডিনোট করবে? এটা এ ডিনোট করবে, এটা আমাদের বি ডিনোট করবে,
এটা আমাদের সি ডিনোট করবে, বুঝছো? তখন এ আর বি এর ভ্যালু যদি আমরা বসাই, এটা আমাদের 3 নম্বর অপশন টেস্ট যদি আমরা করি, এখানে আমরা এ এর জায়গায় যদি -1 বসাই, বি এর জায়গায় যদি 0 বসাই, এটা 0 চলে আসবে। দেখো -1 ইন্টু বি এর জায়গায় কি আছে 0, তো এটা তো 0 চলে আসবে। প্লাস এ বি বি সি, তো বি এর জায়গায় যদি 0 বসাই, সি এর জায়গায় যদি 1 বসাই, তাহলে এই যে 0 ইন্টু 1 এটাও 0 চলে আসবে। প্লাস সি এ, তাহলে সি এর জায়গায় 1, এর জায়গায় -1, তাহলে এখানে আমরা কি বসাতে পারি 1 ইন্টু -1, তাহলে সি এখানে আমাদের কি আসতেছে 1 ইন্টু -1। তাহলে এটা পুরোটাকে ক্যালকুলেট করলে এখানে 0 প্লাস 0 -1, তো আলটিমেটলি তুমি এখানে পাবা -1। বাট অপশনে বলতেছে যে এটা বসাইলে কি পাবো 0 পাবো, তার মানে এটা কারেক্ট না। এটা বসাইলে তো আমরা দেখতেছি যে আমরা কি পাইতেছি -1 পাইতেছি, তো এইটা আমাদের কারেক্ট অপশন না, ক্যান্সেল, বাদ। ওকে, আচ্ছা এবার আমরা আসি, তাহলে আচ্ছা আমাদের কারেক্ট অ্যান্সার কি ছিল? না, কারেক্ট অ্যান্সার ছিল 1 আর 2, কারেক্ট অ্যান্সার ছিল হচ্ছে ক নাম্বার 1 ও 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, শুনো এই ম্যাথগুলো করতে বেশি সময় লাগে বিষয়টা এমন না, কিন্তু আমি তোমাদের একদম বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এই জন্য তোমার মনে হতে পারে যে ভাইয়া একটু 2-3 মিনিট লাগিয়ে দিতেছেন একটা এমসিকিউতে, ভাই এটা তো আমি বুঝাইতেছি। বাট আমি যদি নর্মালি করি, এগুলো করতে আমার সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে, 30 সেকেন্ড 15-20 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তোমাদেরও 15-20 সেকেন্ড বা 30 সেকেন্ড, সর্বোচ্চ 40 সেকেন্ডের মধ্যে দেখবে এই চক্রক্রমে কিনা প্রতিসম কিনা এগুলো হয়ে যাবে। ঠিক আছে, আর ভাইয়া সামনে কঠিন কঠিন এমসিকিউগুলোও এমন ক্যালকুলেটর ট্রিক্স শিখাবো, তোমার কাছে তুরি দিয়ে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, কোনো প্যারা নাই, পুরা চিরি মোডে থাক। ঠিক আছে, এখন আমাদের এখানে কি বলছে দেখো, নিচের কোনটি প্রতিসম রাশি নয়, কোনটি প্রতিসম রাশি নয় এটা বলছে। তার মানে আমাদের দেখতে হবে যে কোনটা প্রতিসম রাশি। তুমি একটু চেক করে দেখবা, আমি তোমাদের বলে দিই এটা প্রতিসম রাশি নয় কেন। আমি এটা যদি একটু চেক করে দেই, তোমার দেখো এখানে x/y আছে, x/y আছে, তাই তো? এখন x এর জায়গায় তুমি ধরো, আচ্ছা কি বিনিময় করবা, x আর y কে বিনিময় করবো মনে করো। তো এখানে x এর জায়গায় তুমি y বসায় দাও। ঠিক আছে, এই যে x আর y, x এর জায়গায় y বসায় দাও, y এর জায়গায় তুমি কি x বসায় দাও, তাহলে y/x আছে কোথাও? দেখো কি বলছে, নিচের কোনটি প্রতিসম রাশি নয়, এটাই প্রতিসম রাশি নয়। কারণ এই যে x/y আছে, x আর y কে বিনিময় করো, x এর জায়গায় y বসায় দাও, y এর জায়গায় x বসায় দাও, দেখবা কি যে y/x আসে, বাট y/x এখানে কোথাও নাই, এটাই আমাদের কি প্রতিসম রাশি নয়। এটার অপশন আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আসি আমরা অবেদক জিনিসটা কি একটুখানি বোঝার চেষ্টা করবা। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে সমীকরণ আর একটা হচ্ছে গিয়ে অবেদক। তাই এই যে অবেদক, এটাকে চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে এরকম একটা চিহ্ন দিয়ে। আগে তোমাদের আমি একটুখানি বাস্তবিক কথা বলে নিই। অবেদক এই কথাটার মানে হচ্ছে, যদি কোনো সমীকরণে চলকের সবগুলো মানের জন্য, যদি কোনো সমীকরণ চলকের সবগুলো মানের জন্য সত্য হয়, তাহলে সেটা হচ্ছে আমরা ওই সমীকরণটাকে কি বলবো, অবেদক। তাহলে যদি আমরা বলি সহজ কথা, দেখো যদি কোনো সমীকরণ চলকের সকল মানের জন্য সত্য হয়, তখন যদি কোনো সমীকরণ চলকের সকল মানের জন্য সত্য হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া ওটা একটা আমাদের অবেদক। তখন ওটাকে আমরা বলবো ওটা একটা অবেদক। ধরো আমি তোমার এভাবে বলে দিলাম, দুইটা সমীকরণ আমি লিখি। একটা আমি তোমাকে বললাম a + b হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস, আচ্ছা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, একটা সূত্র আর কি তোমাদের, 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আমি তোমাদের একটুখানি বলে নিই, সকল বীজগাণিতিক সূত্র অবেদক। বীজগণিতের যে কয়টা সূত্র তোমরা মুখস্থ করছো, a + b এর, a + b হোল স্কোয়ারের, অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, অথবা a কিউব প্লাস b কিউবের, অথবা a + b হোল কিউবের, যতগুলো সূত্র তোমরা মুখস্থ করছো, দাঁড়াও একটা সেকেন্ড, হ্যাঁ, যতগুলো সূত্র তোমরা মুখস্থ করছো সবগুলাই এক একটা কি অবেদক, বুঝছো? কারণ কি, তুমি দেখো এই যে আরেকটা জিনিস লিখি তারপরে বুঝাই। ধরো আমি এখানে লিখলাম যে x + 2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 7, দুইটা জিনিস লিখছি আমি। ঠিক আছে, একটা লিখছি দুই চলকের, হ্যাঁ, তো এখানে এই চলক a আর b এর জায়গায় তুমি যা বসাও, তোমার লিটারালি যা বসাইতে মন চায়, ধর 5, 7, 9, 15, 100, 500, 1000, 50,000, 1 লাখ, a আর b এর জায়গায় তুমি যা ইচ্ছা বসাও, এই পাশে যা পাবা এই পাশে তুমি একই জিনিস পাবা।
বুঝতে পারছো? সো মনে করো তুমি এর জায়গায় 1 নিবা, বি এর জায়গায় 2 নিবা। ভাইয়া ছোট ভ্যালু নিছি যাতে মুখে মুখে ক্যালকুলেট করা যায়, বাট তোমাদের ম্যান্ডেটরি না যে তোমরা ছোট ভ্যালু নিবা। ভাইয়া মুখে মুখে ক্যালকুলেট করার জন্য ছোট ভ্যালু নিলাম। সো এখন যদি আমি এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে আমাদের কত আসবে বলো তো? 1 + 2 হোল স্কোয়ার। তার মানে এখানে আমাদের এই বাম সাইডে আমাদের কত আসতেছে বলো তো? এখানে আসতেছে আমাদের 9। ওই পাশে আমাদের কি আসবে? ওই পাশে আমাদের কি আসবে? এখানে আমাদের 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 × 1 × 2 প্লাস এখানে আসবে কত? 2 স্কোয়ার। এই যে এর জায়গায় 1, বি এর জায়গায় 2 বসায়, ঠিক আছে? এখন আমাদের এখানে কত আসতেছে? 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 সমান কত? 9। তো এই পাশেও তুমি 9 পাইলা সমীকরণের, এই পাশেও তুমি কি 9 পাইলা। এরকম ভাবে এ আর বি এর তুমি যে কোনো ভ্যালু বসাও ভাইয়া, এ আর বি এর তুমি যে কোনো ভ্যালু বসাও, তুমি সব সময় কি পাবা? উভয় পক্ষে সমান পাবা। তখন তুমি বলতে পারো যে আচ্ছা এইটা একটা অবেদক, এই যে সম্পর্কটা এটা একটা অবেদক সম্পর্ক। তখন তুমি এইভাবে লিখতে পারো, চাইলে সমীকরণ না দিয়ে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে a + b হোল স্কোয়ার। এই যে এখন তুমি এটাকে কি করতে পারো? একটা অবেদক সাইন দিয়ে দিতে পারো, অভেদ সাইন দিয়ে দিতে পারো, বুঝছো? একটা অভেদ সাইন দিয়ে দিতে পারো। যেহেতু দেখতেছো যে সকল ভ্যালুর জন্য এটা সমান হইতেছে, তুমি এখানে একটা অভেদ সাইন দিয়ে দিতে পারো। দিয়ে এরপরে তুমি এখানে লিখতে পারো a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার, ঠিক আছে? a + b হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার, এই অবেদক সাইন অবেদক হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বুঝছি বলো? তো এটা হচ্ছে আমাদের অবেদক। এখন এখানে সমীকরণের কথা চিন্তা করো তো, x + 2 যদি 5 হয় তাহলে x এর যে কোনো x + 2 ইকুয়াল টু যদি 7 হয়, x এর যে কোনো ভ্যালু বসায় কি এটা সত্য হবে? মনে করো তোমার মন চাইলো যে তুমি x এর ভ্যালু এখানে 9 বসাবা, তাহলে 9 আর 2 কত হয়ে গেল বলো তো? 11। তাহলে তো সমীকরণ কি হয়ে গেল? ভুল হয়ে গেল। তোমার x এর ভ্যালু এমন ভাবে বসাইতে হবে যাতে দুইটাকে যোগ করে কত আসে? 7 আসে। এটাই হচ্ছে তোমার সমীকরণ, বুঝছো? তাহলে x এর শুধুমাত্র একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হচ্ছে গিয়ে 5। 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে। এই 5 ছাড়া x এর ভ্যালু কিছুই বসাইতে পারবে না তুমি। আর কিচ্ছু বসাইলেই সেটা সমান সমান তুমি কি পাবা না? 7 পাবা না। বা আরেকটা জিনিস চাইলে বসাইতে পারো, আচ্ছা না, একটা জিনিসই বসাইতে পারো, শুধু কি বলো তো? 5। তার মানে x এর যে কোনো ভ্যালু বসাইলেই তুমি এই সমীকরণটা সত্য হবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা কোনো অবেদক নয়। তো এটা একটা সমীকরণ। এটাকে আমরা কি বলতে পারবো? এটা সমীকরণ। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, কিন্তু এটা অবেদক নয়। অবেদক বা অভেদ যেটাই বলো তুমি, অভেদ নয়, বুঝছো? তো এটা একটা সমীকরণ, বাট অবেদক বা অভেদ না। ঠিক আছে, অবেদক বুঝছো। এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস বুঝে নিই যে একটা মনে করো এখন একটা ফাংশন আমি বললাম যে p of x, এবং আরেকটা ফাংশন আমি তোমাকে বললাম যে q of x। একটা ফাংশন আমি তোমাকে বললাম যে p of x, আরেকটা ফাংশন আমি তোমাকে বললাম q of x। এখন p of x আর q of x এর সকল চলক সবগুলো উপাদানের জন্য, চলকের যে কোনো মানের জন্য যদি এটা সত্য হয়, তো আমি যদি এভাবে লিখি p of x এই যে অবেদক q of x, মানে p হচ্ছে একটা x এর ফাংশন, q হচ্ছে একটা x এর ফাংশন। তো এখানে আমি যদি বলি যে p of x আর q of x সমান, আমি যদি বলি যে ভাইয়া p of x আর q of x সমান, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে x এর যে কোনো মানের জন্য p of x আর q of x কি হবে? ইকুয়াল হবে। বুঝতে পারছো? এটাই অবেদক বুঝে। এখন এখানে দেখো দুটি বহুপদী, একটা আমাদের এখানে কি বলছে? p of x, আর একটা বলছে q of x, সকল x এর জন্য সমান। যেহেতু p of x আর q of x সকল x এর জন্য সমান, তখন এটাকে আমরা ডেফিনেটলি একটা কি বলবো? অবেদক বলবো না? কি বলছি একটু আগে বলো তো? আমি কি বলছি? যে p of x অবেদক যদি q of x লিখি, তার মানে x এর যে কোনো ভ্যালুর জন্য p of x আর q of x কি সমান। ওই এমসিকিউটাতে তোমাকে উল্টা কথা বলে দিছে, যে p of x ও q of x সকল x এর জন্য যদি সমান হয়, তখন সেটাকে আমরা কি বলবো? প্রথম অপশনে দিয়ে দিচ্ছে যে এদের সমতাকে অবেদক বলা হয়। হ্যাঁ, ডেফিনেটলি এটা অবেদক বলা হয়। বহুপদীদ্বয়কে এইভাবে লেখা হয়, হ্যাঁ এইভাবে লেখা হয়, ঠিক আছে, এত আকারে লেখা হয়, উভয়ের মাত্রা সমান হয়। আরেকটা কথা যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে অবেদকগুলো সবগুলোর মাত্রা সমান। এবার তোমরা মুখস্থ করে লিখে রাখো যে অবেদকের মাত্রা উভয় সমীকরণের অবেদকের মাত্রা কি
ডেফিনেটলি সমান। উভয় সমীকরণ, যে কটা সমীকরণ আছে সবগুলোতে অবেদকের মাত্রা সমান। তাহলে আমাদের 1 2 3 তিনোটাই কারেক্ট, 2ও কারেক্ট 3ও কারেক্ট। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? ঘ। বুঝছি? ওকে, তাহলে অবেদক কনসেপ্টটাও বুঝে ফেললাম। এবার বহুপদীর গুণফল ও ভাগফল কনসেপ্টটা আমরা একটুখানি বুঝবো। বহুপদীর গুণফল, এখান থেকে গুণফল এবং হচ্ছে ভাগফল, এই দুটা কনসেপ্ট থেকে আমরা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবো। গুণফল আর ভাগফলের কনসেপ্টটা থেকে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, বেশি না। ঠিক আছে, যে গুণফল তো আমরা সবাই করতে পারি, ভাগও আমরা সবাই করতে পারি। তো তাছাড়াও কিছু এক্সাম্পল, উদাহরণ 6 অথবা উদাহরণ 5 গিয়ে আমরা এটা করব, বুঝতে পারছো? এই ভাগ কিভাবে করতে হয় বীজগাণিতিক রাশি করবো, বা আজকে আমি তোমাদের দেখাই। মনে করো পি অফ এক্স একটা ফাংশন, সেটা যে কোনো কিছু হতে পারে। ধরো আমি বললাম হচ্ছে x² + 1, ঠিক আছে। কিউ অফ এক্স আরেকটা, ধরো আমি একটা ফাংশন বললাম, সেটা আমি ধরে নিলাম x + 2, ঠিক আছে। পি অফ এক্স একটা ফাংশন ধরলাম x² + 1, কিউ অফ এক্স আরেকটা ফাংশন ধরলাম, সেটা হচ্ছে x + 2। তো এখন আমি করব কি, যে পি অফ এক্স গুণন কিউ অফ এক্স করবো, মানে এটা গুণ এটাকে জাস্ট ফাংশন আকারে লিখলাম আর কি, বুঝছো? তো যদি আমি এটাকে চলক আকারে লিখি, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, যে পি অফ এক্স আর কিউ অফ এক্স কে গুণ করতেছি। পি অফ এক্স মানে কি বলতো? x² + 1, আর কিউ অফ এক্স মানে কি বলতো? x + 2, ঠিক আছে। পি অফ এক্স মানে হচ্ছে আমাদের x² + 1, কিউ অফ এক্স মানে হচ্ছে x + 2। এখন আমরা এই দুটাকে গুণ করছি না, তাহলে গুণফলের এবং ভাগ যদি করি, ভাগফলের আমরা দুইটা জিনিস দেখবো, ঠিক আছে। প্রথম জিনিস দেখবো হচ্ছে গিয়ে গুণফলের কি কি দেখবো বলতো? এই যে আমরা গুণফলের দুইটা জিনিস দেখবো। গুণফলের কয়টা জিনিস দেখবো? দুইটা জিনিস। এক নম্বরে আমরা দেখবো হচ্ছে মাত্রা। গুণফলের 1 নম্বরে দেখবো হচ্ছে আমরা মাত্রা। এই মাত্রা কিভাবে বের করব? পি অফ এক্স এর মাত্রা গুণ না করেই, কিন্তু এটা দেখো গুণ করলে তো তুমি যে গুণফল পাবা সেখানে মাত্রা এবং মুখ্য সহগ তুমি তো বুঝবাই। তো আমাদের টার্গেট হচ্ছে, যদি এরকম দুইটা বহুপদী দেওয়া থাকে, তাহলে সেই বহুপদীকে গুণ না করেই আমরা গুণফলের মাত্রা বের করতে চাই। তাহলে সেভাবে মাত্রাটা কিভাবে বের করবো? দেখো, গুণফলের মাত্রা হবে আলাদাভাবে পি অফ এক্স এর মাত্রা, প্লাস কিউ অফ এক্স এর মাত্রা, কিউ অফ এক্স এর মাত্রা, ঠিক আছে। পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা। তো এটা যদি আমি বের করতে চাই যে কি আসে, দেখো একটু খেয়াল করো। পি অফ এক্স এর মাত্রা কত? এই যে এটা যদি আমাদের পি অফ এক্স হয়, এটার চলকের পাওয়ার সবচেয়ে বড় কত আছে? 2 তে। তাহলে পি অফ এক্স এর মাত্রা কত? 2। আর কিউ অফ এক্স এর মাত্রা চলকের পাওয়ার সর্বোচ্চ কত? 1। তাহলে 3, 2 + 1 এটা হচ্ছে 3। তাহলে আমরা 1 নাম্বার জিনিস দেখলাম যে গুণফলের মাত্রা, ঠিক আছে। এবার 2 নাম্বার জিনিসটা আমরা কি দেখব? 2 নাম্বার জিনিসটা হচ্ছে আমরা দেখব গুণফলের, আমরা কি দেখছি? মাত্রা দেখছি। এবার আমরা দেখব গুণফলের মুখ্য সহগ, গুণফলের মুখ্য সহগ। ওকে, তো গুণফলের মুখ্য সহগ যদি দেখি, তাহলে আমরা এখানে দেখব পি অফ এক্স এর মুখ্য সহগ। তাহলে এখানে আমরা দেখব হচ্ছে পি অফ এক্স এর মুখ্য সহগ, তার সাথে আমরা গুণ করব কিউ অফ এক্স এর মুখ্য সহগকে। এই দুটা জিনিসকে গুণ করলেই আমরা পেয়ে যাব, বুঝতে পারছি? এই জিনিসটাকে একটু ভালো মতো লিখে রাখো বা বুঝে ফেলো, ঠিক আছে। ভালো মতো লিখে রাখো এবং বুঝে ফেলো। সো পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটা বহুপদী দেওয়া ছিল। সেই বহুপদী দুইটার আমরা কি করলাম, যদি আমরা গুণ না করেই গুণফলের মাত্রা এবং গুণফলের মাত্রা এবং মুখ্য সহগ বের করতে চাই, তাহলে গুণফলের মাত্রা বের করব পি অফ এক্স এর মাত্রা, কিউ অফ এক্স এর মাত্রা যোগ করে। আর গুণফলের তোমার হচ্ছে মুখ্য সহগ বের করব পি অফ এক্স এর মুখ্য সহগ আর কিউ অফ এক্স এর মুখ্য সহগ গুণ করে, বুঝতে পারছো? এই দুইটার মুখ্য সহগকে আমরা গুণ করলেই এটার মুখ্য সহগ বের হয়ে যাবে। এখন এটা কত যদি আমি বের করতে চাই, পি অফ এক্স এর মুখ্য সহগ, তাহলে মুখ্য পদ কোনটা? এটার মুখ্য সহগ কত? 1 গুণ কিউ অফ এক্স এর মুখ্য পদ কত? এটার সাথে আছে কত? 1। আগের ক্লাসে যারা দেখছো তাদের কাছে তো কোনো ব্যাপারই না। দেখো, পি অফ এক্স এর মুখ্য সহগ, পি অফ এক্স এর মুখ্য পদ হচ্ছে এক্স, এটার সাথে সহগ 1,
কিউ অফ এক্স এর মুখ্য সহগ এক্স, এটার সাথে সহগ হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1, তাহলে মুখ্য সহগ আমরা কত পেয়ে গেলাম 2, সরি 1 ইন্টু 1, এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে 1। বুঝছি? এখন দেখো আসলেই আমরা এই যে পি অফ এক্স কে কিউ অফ এক্স এর সাথে গুণ করে চেক করে দেখি যে আমাদের এই যে মাত্রা 3 এটা আর মুখ্য সহগ 1 এটা আসে কিনা, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, পি অফ এক্স যে এই গুণটা করব, ঠিক আছে? তো এই জিনিসটা আমি এখানে একটুখানি লিখে রাখি। ওকে, সো এখানে আমরা লিখে রাখি, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1 এটার সাথে আমরা গুণ করতেছি হচ্ছে এক্স প্লাস 2। তুমি যদি গুণ করো তাহলে এখানে তুমি পাবা হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব প্লাস এখানে কিন্তু তুমি কি পেয়ে যাবা বলো, এখানে পেয়ে যাবা হচ্ছে এক্স কিউব প্লাস এখানে পেয়ে যাবে এক্স স্কোয়ারের সাথে 2 গুণ করতেছো, তাহলে এখানে পেয়ে যাবে হচ্ছে 2x স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ারের সাথে এক্স, এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে 2, 2x স্কোয়ার, এই যে 1 এর সাথে এক্স প্লাস এক্স প্লাস এক্স আর 1 এর সাথে 2, তাহলে এখানে পেয়ে যাচ্ছ প্লাস 2। এখন দেখো তো তোমার মুখ্য পদ কোনটা বলো, এখন তোমার মুখ্য পদ কোনটা তুমি আমাকে বলো। এটাই না মুখ্য পদ, কারণ চলকের পাওয়ার সবচেয়ে বড় কোথায়, এই পদেই তো, তাই তো? এটাই তো তোমার কি পদ, এটাই হচ্ছে গিয়ে তোমার মুখ্য পদ, এটা হচ্ছে তোমার মুখ্য পদ, এই পদটাই তো তোমার মুখ্য পদ, ঠিক আছে? তো মুখ্য পদের উপর যেই মাত্রাটা থাকে সেটাই তো হচ্ছে আমাদের মাত্রা, বা মুখ্য পদের উপর যে পাওয়ার থাকে বা মুখ্য পদের যে মাত্রা সেটাই তো হচ্ছে আমাদের বহুপদীর মাত্রা। তাহলে সুতরাং আমরা গুণফলের যে বহুপদীর যে মাত্রা সেই মাত্রা কত পাইতেছি বলো, গুণ করে মাত্রা পাইতেছি, গুণ করে কত বলো, মাত্রা পাইতেছি গুণ করে হচ্ছে 3, আর এই যে মুখ্য পদ এটার সাথে সহগ কত 1, তাহলে আমরা এখানে মুখ্য সহগ কত পাইতেছি বলো, মুখ্য সহগ কত পাইতেছি, মুখ্য সহগ পাইতেছি হচ্ছে এটাও, মুখ্য সহগ সমান সমান এটাও 1। তার মানে আমরা দেখলাম যে এই যে দুইটা জিনিস, তো এটা আমরা গুণ না করেই বের করে ফেলতে পারি। তো এমসিকিউ তো তোমার এটাই আসবে, ঠিক আছে? এটা সিকিউর টপিক না, এটা এমসিকিউর টপিক, এমসিকিউতে এটাই আসবে যে গুণফলের মাত্রা বের করতে বলবে, মাত্রা বের করবা যোগ করে, আমার মুখ্য সহগ বের করতে বলবে, মুখ্য সহগ বের করবা কি করে, গুণ করে, ঠিক আছে? এবার আমরা হচ্ছে ভাগ যদি করি, ভাগ, তাহলে ভাগ যদি করি তাহলে কি করতে পারি বলো তো, আমরা পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে ভাগ করতে পারি। তো এই যে পি অফ এক্স কে ভাগ করতে পারি কি দিয়ে, কিউ অফ এক্স দিয়ে। তাহলে এটা যদি ভাগ আকারে লিখি তাহলে এটা কিরকম ভাবে আসে দেখো, উপরে আসবে পি অফ এক্স, তাহলে পি অফ এক্স মানে কি বল, পি অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর কিউ অফ এক্স মানে কি বল, কিউ অফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস 2, ঠিক আছে? পি অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর কিউ অফ এক্স মানে হচ্ছে কি এক্স প্লাস 2, এটা আমরা পাইলাম, পাইছি। এবার এটা আমাদের কি ভাগফল না? তো আমরা যদি ভাগ না করে ভাগফলের 1 নম্বরে আমরা যদি বের করতে চাই যে ভাগফলের মাত্রা, সো এই মাত্রাটা হবে পি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর যে মাত্রাটা পাবা মাইনাস সেখান থেকে বিয়োগ করে দিতে হবে কিউ অফ এক্স এর মাত্রা, তাহলে পি অফ এক্স এর মাত্রা থেকে যদি তুমি কিউ অফ এক্স এর মাত্রা বিয়োগ করে দাও তাহলে তুমি ভাগফলের মাত্রা পেয়ে যাবে। তো পি অফ এক্স এর মাত্রা থেকে যদি তুমি কিউ অফ এক্স এর মাত্রা বিয়োগ করে দাও তাহলে তুমি কি ভাগফলের মাত্রাটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি মাত্রা বের করতে চাই তাহলে পি অফ এক্স এর মাত্রা এই যে এটার মাত্রা সর্বোচ্চ মাত্রা কত 2 না, আর কিউ অফ এক্স এর মাত্রা কত বলতো 1, তাহলে এখানে আমরা ভাগফলের মাত্রা পাবো কত 1। আর 2 নম্বরে যদি আমরা বের করি তাহলে আমরা প্রথমে কি বের করছি বলতো, ভাগফলের মাত্রা বের করছি। তো প্রথমে আমরা বের করছি ভাগফলের মাত্রা, এবার আমরা ভাগফলের মুখ্য সহগ বের করব, ভাগফলের আমরা কি বের করব, মুখ্য সহগ। তো মুখ্য সহগ, তো এটা কি জাস্ট পি অফ এক্স এর মুখ্য সহগ ডিভাইডেড বাই কিউ অফ এক্স এর মুখ্য সহগ, আর কিচ্ছু না। তো এই যে দেখো পি অফ এক্স এর মুখ্য সহগ, পি অফ এক্স এর মুখ্য সহগ এটাকে ভাগ করব হচ্ছে কি দিয়ে, কিউ অফ এক্স এর মুখ্য সহগ দিয়ে, কিউ অফ এক্স এর মুখ্য সহগ দিয়ে, শেষ। বুঝছো? পি অফ এক্স এর মুখ্য সহগকে কিউ অফ এক্স এর মুখ্য সহগ দিয়ে ভাগ করবো। এখন যদি করি তাহলে দেখো তো পি অফ এক্স এর মুখ্য সহগ কত, মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার, মুখ্য সহগ হচ্ছে 1, তাহলে 1, তাহলে আমরা এখানে কি আসবে 1। কিউ অফ এক্স এর মুখ্য সহগ, কিউ অফ এক্স এর মুখ্য সহগ, তাহলে এক্স এর মুখ্য সহগ কত 1, তাহলে এটাও আমাদের কত আসবে 1, তো 1/1। কিউ অফ এক্স মানে কি যেটা না, এখানে তো মুখ্য পদ কোনটা শুধু এক্স, তাহলে এক্স এর সাথে সহগ কত 1, এই যে কিউ অফ এক্স এর সহগ 1। তো তোমরা এখানে ভাগফলের মাত্রা পেয়ে গেলা 1 আর ভাগফলের মুখ্য সহগ পেয়ে গেলা 1, এগুলো এমসিকিউতে আসে। তো চলো একটা এমসিকিউ জাস্ট আমরা এখানে দেখি। তো এখানে আমাদের বলছে এই যে এটা পি অফ এক্স কিউ অফ এক্স না ধরে জাস্ট এভাবে ডিরেক্টলি ধরে দিছে, তো এটাকে আমরা পি অফ এক্স ধরে নিব, এটাকে আমরা কিউ অফ এক্স ধরে নিব।
তার সাথে আবার একটা লেস লাগাই দিচ্ছে, সেটা কোনো বিষয় না। তো এটারে আমরা পি অফ এক্স আর এটারে কিউ অফ এক্স ধরলে যদি মুখ্য সহগ চাইছে, তো এখানে মুখ্য পদ কোনটা বলো তো? -2x না? তাহলে মুখ্য সহগ কত? -2। তাহলে পি অফ এক্স এর মুখ্য সহগ কত? -2। ঠিক আছে, আবার এটা ধরো কিউ অফ এক্স, তো এখানে মুখ্য পদ কত? এটা না, কত? 3x। এখানে মুখ্য পদ কত? 3x। এটা সহগ কত? 3। সো এখন যদি আমরা এটাকে এটা দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে কত পাবো বলো? আমরা যে এটারে কি ধরছিলাম বলো তো? পি অফ এক্স না? তো পি অফ এক্স এর মুখ্য সহগ এটা, এটাকে কি ধরছিলাম? কিউ অফ এক্স না? তো কিউ অফ এক্স এর মুখ্য সহগ এটা। মানে এই দুইটাকে যদি আমি গুণ করি, তাহলে -2 × 3, তাহলে -3 দুগুণে কত বলো তো? 6। কিন্তু এটার সামনে আবার কি ছিল? 3 ছিল। তো এই 3 যদি আবার আমরা এটাকে গুণ করে দেই, তাহলে 3 6 কত চলে আসবে বলো তো? -18। অপশন কোনটা? এই যে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝছো? বুঝছো বলো, বুঝছো কিনা? আশা করি বুঝছো। এরপরে দেখো, এই যে আজকের ক্লাসে আমি এখানেই শেষ করতেছি, এটা একটুখানি বলে নিই। তোমরা যারা এখনো ফ্রি ক্লাসগুলো করতেছো, যারা ভর্তি হয়ে গেছো আমাদের ফাইনাল রিভিশন টেস্ট পেপার সলভিং কোর্সে, অলরেডি অফারে ভর্তি চলতেছে, যারা ভর্তি হয়ে গেছো তো হইতেছো, আর যারা এখনো ফ্রি ক্লাসগুলো করতেছো, তোমাদের সবাইকে বলবো ফ্রি ক্লাসগুলো করে এই সিলেবাস শেষ করতেছো তো করো। এর মাঝখানে যে কোনো একটা টাইমে আমাদের ডেফিনেটলি টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হয়ে যাবা। ওই টেস্ট পেপার সলভিং কোর্সটা তোমার জন্য একটা মাস্টারপিস হবে। ঠিক আছে, পুরো একটা টেস্ট পেপার ধরে ধরে তোমাকে সলভ করে দিবে। এমন কাউকে কি তুমি পাবা? এই যত জায়গায় যত কোর্স করো দেখবা 2-3টা কোয়েশ্চেন একই টাইপের কোয়েশ্চেন করায় দিয়ে শেষ, কিন্তু পুরো টেস্ট পেপার ধরে ধরে সলভ করে দেওয়া, তারপর হচ্ছে কোনো কোয়েশ্চেন না পারলে প্রাইভেটলি তোমাকে টাইম দিয়ে লাইভ ক্লাসের মাধ্যমে সলভ করে দেওয়া, প্লাস হচ্ছে সবসময় তোমার খোঁজ খবর রাখা। অ্যান্ড তুমি যদি মার্কগুলা তুমি কোনো খারাপ করো এক্সামে, সেই খারাপ কেন করলা সেটা রিজন অ্যানালাইসিস করা, এবং সেই রিজন অ্যানালাইসিস করে ক্লাসে সেই অনুযায়ী হচ্ছে জিনিসপাতিগুলোকে বোঝানো, বা প্রাইভেটলি তোমাকে হচ্ছে লাইভ ক্লাসে সময় দিয়ে বোঝানো। এই সব কিছু ফিচার তোমরা এই কোর্সটার মধ্যে পাবা। ঠিক আছে, এই কোর্সটা আবার হচ্ছে যারা ভর্তি হবা তাদের যে পরীক্ষাগুলো নিয়মিত দিবা, এরপরে যে ফাইনাল পরীক্ষা নিব, সেই ফাইনাল পরীক্ষায় তোমরা যারা বেস্ট রেজাল্ট করবা, সবচেয়ে ভালো রেজাল্ট করবা, তাদের জন্য দিব 20,000 টাকা প্রাইজ মানি। এখনো পর্যন্ত আমি কিন্তু অফারে ভর্তি নিতেছি। তোমরা যারা আমার ফ্রি ক্লাসগুলো করতেছো তারা কিন্তু 1010 টাকা দিয়ে তিনটা সাবজেক্ট কি কি এই যে দেখতে পাচ্ছ, পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত, ডেফিনেটলি ভর্তি হয়ে যাও। আর যারা ভর্তি হয়েছো তারা তো অলরেডি ভর্তি হয়ে গেছো, অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরও কিন্তু সাজেস্ট করে ফেলো, বুঝতে পারছো? সো ভালো থাকবে সবাই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো, আমরা অনেক কিছু শিখবো পরবর্তী ক্লাসে। দেখো, আমরা ভাগশেষ উপপাদ্য উপপাদ্য শিখবো, এবং এই অনুযায়ী আমরা উদাহরণগুলো করবো। উদাহরণগুলো করে আমরা আবারও এমসিকিউ সলভ করবো। এরকম ভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক প্লাস ওই চ্যাপ্টারের যত টাইপের এমসিকিউ হইতে পারে সবগুলো করে 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 পুরো বেসিক সব কিছু বোঝা শেষ করবো। তো বেসিকের সাথে সাথে এমসিকিউটাও আমাদের শেষ হয়ে যাবে। এরপর আমরা ওয়ান শট সিকিউ ক্লাস নিব, ওয়ান শট শর্ট কোয়েশ্চেন ক্লাস নিব, এরপরে ওয়ান শট আবার এমসিকিউ ক্লাসও নিব। সিকিউ ক্লাসের ভিতরে কিন্তু সব টাইপের সিকিউ একটা বা দুইটা ক্লাসের মধ্যে শেষ করে দিব। এরপরে তো আবার টেস্ট পেপার সলভিং কোর্সে যারা থাকবা, ওরা কিন্তু ফ্রি আসবে না, তাই না? তো টেস্ট পেপার সলভিং কোর্সে যারা থাকবা তাদের জন্য তো হিউজ অপরচুনিটি, পুরো টেস্ট পেপার যত কোয়েশ্চেন আছে সব কিছু সলভ হয়ে যাবে তোমাদের। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।